হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা যে অধ্যায়টা আমরা পড়ছিলাম, সেই পড়ছিলাম না, সরি, এই অধ্যায়টা আমরা এটা দিয়েই কেবল শুরু করছি, প্রথম লেকচার। তো চেষ্টা করব যে আজকে একদম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরোটা লেকচার একদম সামারাইজ করে ফেলার জন্য। তো চলো শুরু করা যাক। আমাদের হচ্ছে একদম প্রথমে কি কি আছে চ্যাপ্টারের মধ্যে আগে একটু রাফ একটা ধারণা আগে দিয়ে নেই। যে প্রথমে আমাদের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে কৃতকাজ নির্ণয় করা। কৃতকাজ নির্ণয়, কৃতকাজ নির্ণয়, এই কৃতকাজ নির্ণয়ের মধ্যে আবার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে তোমার হচ্ছে আহ, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, আর একটা হচ্ছে অপরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। অপরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। ওকে, এটা একটা গেল। তারপরে এই টাইপগুলোর মধ্যেই খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মই বেয়ে উপরে ওঠা। মই বেয়ে উপরে ওঠা, উপরে ওঠা। তারপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ হচ্ছে তোমার হলো ওই যে কি বলে এটার নাম, স্প্রিং। তারপরে সরল দোলক। ওহো, তারপরে কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য। এবং তারপরে আছে হচ্ছে হাতুড়ি পেরেক রিলেটেড প্রবলেমগুলো। হাতুড়ি পেরেক, ঠিক আছে। তারপরে হচ্ছে কুয়া চৌবাচ্চা রিলেটেড, কুয়া চৌবাচ্চা রিলেটেড। এবং ফাইনালি হচ্ছে পাম্পের কর্মদক্ষতা, পাম্পের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। তো মোটা দাগে এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের মূল যেই পার্টগুলা সেটা। তো এর বাইরে আসলে আর কোনো প্রশ্ন নাই। তুমি যদি টেস্ট পেপার খুলে দেখো, দেখবা যে সব পুরো চ্যাপ্টারটা আসলে এর মধ্যেই সামারি করা। এগুলা যদি ভালো মতন বুঝে থাকো ইনশাল্লাহ সবগুলাই পারবা। বিশেষ করে কাজ শক্তি উপপাদ্য থেকে আসলে অনেকগুলা প্রবলেম এখানে সলভ করা যায়। হাতুড়ি পেরেকেরটা কাজ শক্তি উপপাদ্য দিয়ে হয়। তারপরে আমরা দেখব যে একটা ট্রাক বা গাড়ি, সেটা হচ্ছে তল বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, সেটা আমরা নিউটনীয় বলবিদ্যা দিয়েও করতে পারি, আবার কাজ শক্তি উপপাদ্য দিয়েও করতে পারি। তো সেই জিনিসগুলা আমরা হচ্ছে দেখব। তো সবাই হচ্ছে মনোযোগ দাও, যা যা লিখছি বোর্ডের মধ্যে সবকিছু লিখে ফেলবা। তো শুরু করছি। প্রথমে আসো, আমরা যে টপিক দিয়ে শুরু করব সেটা হচ্ছে কৃত কাজ নির্ণয়। কৃত কাজ নির্ণয়, কৃত কাজ নির্ণয়। ওকে, দেখো আমাদের কৃত কাজে কি বলছিল, যে কোনো একটা বস্তু আছে মনে করো, এই বস্তুটার উপরে আমরা একটা বল প্রয়োগ করলাম। এই এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে দেখা গেল আমাদের বস্তুটা বলের দিকে এস পরিমাণ সরণ হলো। বলের দিকে ওর সরণ হলো কতটুকু, এস পরিমাণ। তো কৃত কাজ যেটা, এটা আসলে স্কেলার রাশি। কৃত কাজ সমান সমান আমরা বলি এফ ডট এস। কৃত কাজ সমান সমান আমরা বলি হচ্ছে এফ ডট এস, ঠিক আছে। এবং এই এফ ডট এস সমান সমান কি, বল ইন্টু সরণ ইন্টু বল আর সরণের মধ্যবর্তী কোণ। এখানে থিটার পরিচয় কি, বল এবং সরণের মধ্যবর্তী কোণ, দুইটাই ভেক্টর রাশি। এবং মহা গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে সেটা হচ্ছে সরণটা হচ্ছে কি, সরণ হলো যতক্ষণের বল ততক্ষণের সরণ। যতক্ষণের বল ততক্ষণের সরণ, ততক্ষণের সরণ। এর অর্থ কি ভাই? অর্থটা হচ্ছে আমি যদি 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করি, তাহলে 5 সেকেন্ডে বস্তুর যে সরণটুকু হবে সেই সরণটা আমাকে এইখানে বসানো লাগবে। আমি বল দিলাম 5 সেকেন্ড, কিন্তু বস্তুটা 10 সেকেন্ড পরে গিয়ে থামলো। আমি শুরু থেকে 10 সেকেন্ড পর্যন্ত টোটাল সরণ নিয়ে এইখানে বসাবো, তাইলে হবে না। যতক্ষণ ধরে বল দিছি
ততক্ষণের সরণ আমার এখানে কিন্তু বসাতে হবে, তাই এটা খেয়াল রেখো। আচ্ছা, এখন এখান থেকে কিছু অবজেক্টিভ আসে। কি কি টাইপের অবজেক্টিভ আসে? যে হলো আমাদেরকে বলে যে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ কখন কখন হয়। যেমন দেখো, এখানে বল আমরা জানি যখন ডট গুণ করা হয় তখন কিন্তু এই জায়গাটাতে বসে হচ্ছে মান। আচ্ছা, এই জায়গাটাতেও বসে কি? মান। তাহলে মান তো আর কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে ডাব্লিউ কখন নেগেটিভ হবে? যখন কস থিটার যে ভ্যালুটা, এইটা কিন্তু পজিটিভ হলে পজিটিভ ডাব্লিউ, নেগেটিভ হলে নেগেটিভ ডাব্লিউ। ঠিক আছে? এই হচ্ছে মূল কাহিনী। এখন দেখো আমাদের অবজেক্টিভ থেকে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ থাকে। আমাদেরকে বলে কখন ধনাত্মক কাজ হবে। ধনাত্মক কাজের জন্য কস থিটার যে ভ্যালুটা, সেইটা কি হতে হবে? কস থিটার ভ্যালুটা অবশ্যই শূন্যের থেকে বড় হতে হবে, শূন্যের থেকে বড় হতে হবে। এবং আমাদের তোমার হচ্ছে কি বললাম এখান থেকে, হ্যাঁ, আরে আমাদের কস থিটার ভ্যালু কি আসে? কস থিটার নর্মাল যে ভ্যালু আসে সেটা কি? কস থিটার ভ্যালু হয় হচ্ছে -1-এর থেকে বড় হয় আর হচ্ছে 1-এর থেকে ছোট হয়। তো আমাদের যেটা দরকার যে হলো ধনাত্মক কাজের জন্য আমাদের দরকার হচ্ছে যে 0 থেকে শুরু করে 0-র বড় হোক, এবং কস থিটার যে ভ্যালু, এটা সমান দেওয়া যাবে না, সরি, 0-র থেকে বড় হোক এবং 1-এর সমান অথবা 1-এর থেকে ছোট হোক। তাহলে ভাই সেই ক্ষেত্রে আমাদের থিটার ভ্যালু কি হবে? থিটার ভ্যালু কি হবে? থিটার ভ্যালুটা হবে 0 থেকে 1 পর্যন্ত, তার মানে হচ্ছে 0 থেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত বা 90-র আগ পর্যন্ত। হ্যাঁ, যদি থিটার ভ্যালুটা এরকম হয় যে আমাদের থিটার যে ভ্যালুটা, এইটা যদি 0 ডিগ্রির থেকে সমান এবং 0 ডিগ্রির থেকে বড় হয়, এবং যদি 90 ডিগ্রির, cos 90 এর ভ্যালু যেহেতু 0, তাহলে তোমার 90 ডিগ্রির থেকে ছোট এবং 0 ডিগ্রির থেকে বড় এবং সমান, যখন এই কাহিনী হবে তখন আমরা বলবো যে আমাদের ধনাত্মক কাজ হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে ধনাত্মক কাজের এক্সাম্পল। আচ্ছা, ধনাত্মক কাজের এক্সাম্পল। আচ্ছা, আর এটা তো আমাদের জেনারেল ফর্মুলাটা, এটা হচ্ছে cos থিটার ভ্যালু কিরকম রেঞ্জে থাকে সেটার ইয়াটা। ওকে, তাহলে এটা গেল ধনাত্মক কাজের ক্ষেত্রে। আর যখন আমরা বলছি ঋণাত্মক কাজ, তখনকার কাহিনী কি হয়? যখন আমরা বলছি ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ, তখন কাহিনী কি হয়? তখন অবশ্যই আমাদেরকে -1-এর থেকে কি করতে হবে? থিটার -1-এর থেকে বড় দিতে হবে হচ্ছে cos থিটা, এবং এটা হচ্ছে 0-র থেকে ছোট। তাইলে আমাদের থিটার ভ্যালু কি হতে হবে? 90 ডিগ্রির থেকে বড় এবং 180-র সমান অথবা তার থেকে ছোট। এইটা হচ্ছে আমাদের ঋণাত্মক কাজের জন্য যে অ্যাঙ্গেলটা, তাই তো? যখন আমরা শূন্য কাজের কথা বলছি, শূন্য কাজের কথা বলছি, তখন কি হয়? তখন হচ্ছে আমাদের থিটার যে ভ্যালুটা, মানে cos থিটার যে ভ্যালু, সেটা হতে হবে কত? সেটা হতে হবে 0, অর্থাৎ থিটার যে ভ্যালুটা সেটা হতে হবে 90 ডিগ্রি। আচ্ছা, যেমন সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসে, তুমি ইয়া খুললেই দেখবা যে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। বলতো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি হবে? কেন্দ্রমুখী বল সবসময় কোন দিকে কাজ করছে? কেন্দ্রমুখী বল সবসময় হচ্ছে কেন্দ্রের দিক বরাবর কাজ করছে। এবং বস্তুর যে সরণ, সে সরণটা কোন দিকে? বস্তুর সরণটা হচ্ছে একদম 90 ডিগ্রি বরাবর, একদম 90 ডিগ্রি বরাবর। তাহলে এখান থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই যে কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে আমাদের এফসি, এবং এটা হচ্ছে আমাদের ধরলাম ওই ক্ষুদ্রতর সরণের দিকটা। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যেহেতু 90 ডিগ্রি, তাই কেন্দ্রমুখী বল দ্বারা একটা বস্তু বৃত্তাকার পথে যখন ঘোরে, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কিন্তু শূন্য হবে। এখানে আরো কিছু তাৎপর্য আছে, যেমন ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ করা মানে হচ্ছে বস্তুকে এনার্জি দেওয়া। আচ্ছা, এবং ঋণাত্মক কাজ করা মানে হচ্ছে বস্তু থেকে বস্তু থেকে এনার্জি এনার্জি নিয়ে নেয়া।
আচ্ছা, এক্সাম্পল দেই। যখন আমি একটা বস্তুকে দেখলাম স্থির অবস্থায় আছে, তখন আমি যদি বস্তুটাকে একটা ধাক্কা দেই বা এর উপরে যদি আমি একটা ধনাত্মক কাজ করি, তখন দেখা যাবে বস্তু স্থির অবস্থা থেকে বেগের সঞ্চার হয়েছে। বেগ থাকা মানে কি? তার মধ্যে একটা গতিশক্তি সঞ্চার হয়েছে। অর্থাৎ তার মধ্যে আগে কোনো শক্তি ছিল না, আমি যখন ওর উপরে কাজ করলাম তখন ওর মধ্যে একটা গতিশক্তি সঞ্চার হলো, অর্থাৎ আমি ওকে শক্তি দিলাম। উল্টাভাবে চিন্তা করে দেখো, যখন একটা গাড়ি যাচ্ছে এবং রাস্তায় ঘর্ষণ বল আছে, চলো ছবির মাধ্যমে দেখি। সাপোজ আমাদের এখানে দেখা গেল যে একটা গাড়ি আছে, এই গাড়িটা কি করতেছে? ওকে, একটা গাড়ি আছে, এই গাড়িটা কি করতেছে? এই দিক বরাবর যাচ্ছিল, গাড়িটা সরণ এদিক বরাবর হচ্ছিল, কিন্তু গাড়িটার যে ঘর্ষণ বল, সে ঘর্ষণ বলটা এই দিক বরাবর কাজ করছে। তাহলে ভাইয়া বলো তো, এই গাড়িটার বেগ কি বাড়তে থাকবে না কমতে থাকবে? যখন বস্তু এই দিক বরাবর যাচ্ছে, ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করছে, তখন কি বস্তুর বেগ আস্তে আস্তে বাড়বে না কমবে? কমবে। কারণ ঘর্ষণ বল কি করছে? ওর গতিটাকে ঠেকায় দিচ্ছে। তাহলে কি হবে, যখন বস্তুটা একটা গতিতে চলছে এবং রাস্তার মধ্যে ঘর্ষণ বল আছে, তখন ওর বেগ কমে যাচ্ছে। তাহলে বেগ যদি কমে যায় তাহলে ওর গতিশক্তি কি হবে? কমে যাবে। তার মানে কি, রাস্তার যে ঘর্ষণ বল সেইটা ওর থেকে এনার্জি কেড়ে নিচ্ছে, এনার্জি নিয়ে নিচ্ছে। তুমি দেখো, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? এই দেখো, এইখানে আমাদের যে বস্তুটা যাচ্ছে, বস্তুটার সরণ হচ্ছে ডান দিক বরাবর, কিন্তু আমাদের যেই ঘর্ষণ বল সেটার বলটা প্রযুক্ত হচ্ছে বাম দিক বরাবর। তাহলে এই বল দ্বারা কৃত যে কাজ, এই বল দ্বারা কৃত যে কাজ, সেটা কিন্তু ঋণাত্মক। এই বল দ্বারা কৃত যে কাজ সেটা হচ্ছে ঋণাত্মক। কারণ কি, বল যেদিকে কাজ করছে সরণ তার উল্টা দিকে কাজ করছে, এই জন্য এই বস্তুর থেকে কিন্তু এনার্জি হ্রাস পাচ্ছে। আচ্ছা, এখন এটা তাহলে খেয়াল রেখো যে বস্তুর উপরে ধনাত্মক কাজ করা মানে বস্তুকে এনার্জি দেয়া, আর বস্তুর উপর ঋণাত্মক কাজ করা মানে বস্তু থেকে এনার্জি নিয়ে নেওয়া। আচ্ছা, এখন আসো, মনে করো আমরা দেখলাম একটা বস্তুর উপরে অনেকগুলো বল কাজ করছে। সাপোজ আমরা দেখলাম যে একটা বস্তু আছে এখানে সুন্দর, এই বস্তুটার উপরে অনেকগুলো বল কাজ করছে। এই দিকে একটা বল কাজ করছে, তারপরে ধরো আমরা বললাম এই দিকে একটা বল কাজ করছে, তারপরে ধরো আমরা বললাম যে উল্টা দিকে একটা বল কাজ করছে, ঠিক আছে? এরকম বিভিন্ন বল কাজ করছে। যেমন এটা হচ্ছে ধরলাম তোমার হলো 5 নিউটন, 5 নিউটন, এটা হচ্ছে ধরলাম 8 নিউটন, এটা ধরলাম 3 নিউটন। এবং দেখা গেল বস্তুর ওপরে অনেকগুলা বল কাজ করলেও ভাইয়া বলো তো সরণ কি অনেকগুলা হবে নাকি সরণ একটাই হবে? হ্যাঁ, সরণ কিন্তু অনেকগুলা হবে না। সরণ কয়টা হবে? সরণ কিন্তু হবে একটাই। ওর যত বলই কাজ করুক না কেন, 100টা বলের উপরে কাজ করতে পারে, কিন্তু ওই বস্তুটার সরণ কিন্তু হবে সবসময় একটাই। এখন আমাকে কিন্তু কয়েকটা প্রশ্ন এখান থেকে করতে পারে। একটা প্রশ্ন করতে পারে এরকম যে, বলতে পারে 5 নিউটন বল দ্বারা কাজ কত? 5 নিউটন বল দ্বারা কাজ কত? দ্বারা কৃত কাজ কত, এটা জিজ্ঞেস করতে পারে। অথবা আমাকে বলতে পারে মোট বল দ্বারা কাজ কত? মোট বল দ্বারা মোট বল দ্বারা কৃত কাজ কত? হ্যাঁ, মোট বল দ্বারা কৃত কাজ কত? হুম, তাহলে দেখো 5 নিউটন বল দ্বারা কাজ কত এবং মোট বল দ্বারা কৃত কাজ কত। তো এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু দেখো, শুধু এটা জিজ্ঞেস করলে হয় না যে কাজ কত নির্ণয় করো। যখন অনেকগুলা বল একটা বস্তুর উপরে কাজ করছে, তখন আমাদেরকে এটা স্পেসিফিকলি বলতে হয় যে কোন বল দ্বারা কাজ আমি বের করতে চাচ্ছি। এখানে যেমন আমি বললাম 5 নিউটন বল দ্বারা কাজ বের করে দেখাও, অথবা 8 নিউটন বল দ্বারা কাজ বের করে দেখাও। তাহলে কিভাবে করতে হবে? আমাকে দেখতে হবে সরণ কত। লেটস সে আমি বলে দিলাম আমাদের সরণটা হচ্ছে 10 মিটার। হ্যাঁ, তাহলে আমাদের সরণ যদি 10 মিটার হয়, তাহলে 5 নিউটন বল দ্বারা কৃত যে কাজ W1 সেটা সমান সমান হচ্ছে 5 × 10, অর্থাৎ 50 জুল। কোনো সমস্যা নাই। আর যদি বলে মোট বল দ্বারা কৃত কাজ কত, তাহলে আমি যখন নেট ফোর্স দ্বারা ওয়ার্ক ডান বের করব,
নেট ফোর্স দ্বারা ওয়ার্ক ডান বের করব, সেটা কি হবে? টোটাল একটা বস্তুর উপর যে পরিমাণ বল কাজ করছে সেই ফোর্স ইনটু সরণ। তাহলে আমাদের নেট ফোর্স কত এখানে? একই দিকে 8, 5, 13 -3, তাহলে নেট ফোর্স হচ্ছে 10 আর সরণও হচ্ছে 10। তাহলে এখান থেকে এটা আসবে হলো গিয়ে 100 জুল। ঠিক আছে, তাহলে একটা গেল মোট বল দ্বারা কৃত কাজ এবং আরেকটা গেল 5 নিউটন বল দ্বারা কৃত কাজ। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে যে 100 জুল আসলো, তুমি যদি এখন আলাদা আলাদা করে হিসাব করো, যেমন আমাদের যদি বলা হয় যে 3 নিউটন বল দ্বারা কৃত কাজ কত, 3 নিউটন বল দ্বারা কৃত কাজ হচ্ছে -30 জুল। 8 নিউটন বল দ্বারা কৃত কাজ কত? +80 জুল। এবার একটা কাজ করো তো, এইখানে 5 নিউটন বলের জন্য কত বের করছিলাম? 5 10 50 জুল, 50 জুল। এবার তিনটাকে যদি যোগ করো তাহলে দেখো তো কত হয়। এখানে তিনটাকে যদি যোগ করো তাহলে আসে 100 জুল। দেখো এই 100 জুলই কিন্তু আমরা পাইছিলাম। অর্থাৎ তুমি যখন টোটাল কৃত কাজ বের করছো তখন তুমি আলাদা আলাদা ভাবে ফোর্সগুলার জন্যে কাজ বের করে তাদেরকে যোগ করতে পারো, অথবা তুমি নেট ফোর্স বের করো, তারপরে নেট ফোর্স দ্বারা কৃত কাজ নির্ণয় করো, রেজাল্ট সেম আসবে। আবার বলছি, কি বললাম? যে তুমি আলাদা আলাদা ফোর্স আর আলাদা আলাদা সরণ বা আলাদা আলাদা বলের জন্য কাজ বের করে সবাইকে যোগ করে দাও, সবগুলো কাজ। যেমন এখানে আলাদা আলাদা বলের দ্বারা কৃত কাজগুলোকে যোগ করে আমি টোটাল কাজ বের করতে পারি, অথবা নেট ফোর্স বের করো তারপরে কৃত কাজ বের করো। ঠিক আছে, তাইলেও কিন্তু হয়ে যাবে। ওকে, জোস। এইবার আসো আমরা দেখে ফেলি যে হচ্ছে ওই যে মই বেয়ে ওঠা রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো ছিল, এগুলা থেকে আসলে অনেক প্রশ্ন আসে, এগুলো একটু আমাদেরকে বুঝে রাখতে হবে। আসলে অঙ্কটা করা সহজ, কিন্তু আমরা বেশিরভাগই এইটাকে আসলে খুব যে বুঝে অ্যান্সার করি এরকমটা না, কারণ এখানে অনেক কিছু ঘাপলা আছে। যে ঘাপলাগুলো আসলে ঘাপলা মনে না করলে ঘাপলা না, কিন্তু যারা একটু চিন্তা করতে পছন্দ করো তোমাদের জন্য এটা ডেফিনেটলি একটা ঘাপলা বলেই মনে হবে। মনে করো এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা, এবং আমাদের এখানে যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, এই যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এই দৈর্ঘ্যটা আমি মনে করলাম এইটা হচ্ছে গিয়ে এস। ঠিক আছে, এবং আমাদের এখান থেকে এইটুকু পর্যন্ত যে উচ্চতাটা দেওয়া আছে এটা মনে করলাম এই, যেটা উচ্চতাটা দেওয়া নাই, কিন্তু আমি চাইলে তো আসলে বের করতে পারবো যে এটা হচ্ছে এস সাইন থিটা, এস সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এখন আমাদেরকে যেটা প্রশ্ন করে যে একজন লোক, সেই লোকের ভর দেওয়া আছে 70 কেজি, এই লোকের ভর দেওয়া আছে 70 কেজি, এবং সে আরো 50 কেজি ভরের একটা বস্তুকে নিয়ে এই আনত তল বরাবর উপরের দিকে যাচ্ছে, যার এস দেওয়া আছে। আচ্ছা আমি এখানে একটু সিম্পলিফাই করি, এটা জাস্ট টোটাল ম্যাস এম ধরে নেই, কেমন? এই এম ভরের লোকটা টোটাল কি করলো ভাইয়া? ও এস দূরত্ব পর্যন্ত উপরে উঠলো। তাহলে এস দূরত্ব পর্যন্ত যদি ও উপরে উঠে তাহলে ওর টোটাল কাজ কত হবে সেটা নির্ণয় করতে বলছে, যে ও কত কাজ করলো, টোটাল কত কাজ করলো। দেখো মহাকর্ষের বিরুদ্ধে কৃত কাজ কত যদি এইটা বলে তাহলে বের করা কোনো সমস্যা না, কিন্তু তোমার মাথায় একটু ভেজাল লাগবে তখনই যখন বলবে যে এই লোকটা যখন এস রাস্তা বেয়ে উপরের দিকে উঠলো তখন ওর ও কত কাজ করছে, ওই লোকটা দ্বারা কৃত কাজ কত। এখন দেখো এই টাইপের প্রবলেমগুলোর জন্য বেশ কিছু রকমের অ্যাজাম্পশন আছে যেগুলাকে আমরা টোটালি ইগনোর করি, এগুলো ইগনোর করা উচিত না। কি কি রকম অ্যাজাম্পশন আছে দেখো, কয়েকটা জিনিস বলি। তোমার কাছে যদি কঠিন লাগে তাহলে আমি লাস্টে একটা শর্টকাট বলে দিব, সেটা ভালো মতন বুঝলেই হবে, কিন্তু একটু যারা বোঝার চেষ্টা করো তারা একটু ইয়াতে আসো। কয়েকটা অ্যাজাম্পশন, সেটা হচ্ছে যে লোকটা আগের থেকেই ভি সমবেগে আসছিল, লোকটা আগের থেকেই ভি সমবেগে আসছিল। এখন লোকটা যখন উপরের দিকে যাচ্ছে তখন আসলে লোকটা সমবেগে উপরের দিকে যাচ্ছে, এটা হলো আমাদের অ্যাজাম্পশন যে লোকটা সমবেগে উপরের দিকে উঠছে। এখন যদি সমবেগে উপরের দিকে উঠে তাহলে আমাকে বলো তো ভাই, যদি এই লোকটা সমবেগে উপরের দিকে উঠে তার মানে তার কি এই দিক বরাবর একটা সমবেগ ছিল, এবং অবশ্যই এই দিক বরাবর একটা সমবেগ ছিল? কোনো আর্গুমেন্ট আছে? নাই, কারণ এই দিককে সে অলরেডি সমবেগে আসছিল, এই যে সাদা যেই ভেক্টরটা, এই এই সাদা ভেক্টরটা এইটা,
সাদা ভেক্টরটা এইটা, যে অলরেডি সে কিন্তু সোজা একটা বেগে আসছিল, একটা সমবেগে আসছিল। তাহলে এই বেগের দুইটা উপাংশ, একটা হচ্ছে এই দিক বরাবর আর একটা হচ্ছে এই দিক বরাবর। যেহেতু এইটা একটা সমবেগ, তার মানে অবশ্যই এটাও একটা সমবেগ এবং এইটাও একটা সমবেগ। আচ্ছা, এখন আমাকে বলো তো দেখি ভাই, যদি আমি একটা বস্তুকে সমবেগে উপরের দিকে উঠাতে চাই, তাহলে আমার বস্তুটার উপরে কি পরিমাণ ফোর্স দেওয়া লাগবে? যেহেতু বস্তুটাকে আমি সমবেগে উপরে তুলছি, তাহলে ওই বস্তুটার উপরে ত্বরণ কত? যেহেতু আমি এই বস্তুটাকে সমবেগে উপরের দিকে তুলছি, হ্যাঁ, সমবেগে উপরের দিকে তুলছি, এটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি, যার এক্সেলারেশন তাহলে কত হবে ভাইয়া? এক্সেলারেশন হবে 0। এক্সেলারেশন 0 মানে কি? তার মানে উপরের বল আর নিচের বল পরস্পর সমান। তাইলে ভাই নিচের দিকে তো এমজি বল কাজ করছেই, আর উপরের দিকে তাহলে আমি কতখানি বল দিলে সেটার ত্বরণ 0 হবে? অবশ্যই এমজি বল উপরের দিকে দিলেই ত্বরণটা 0 হবে, অর্থাৎ লোকটা সমবেগে উপরের দিকে উঠাতে পারবে। তাহলে দেখো, আমরা ওই লোকটা কোন দিক বরাবর বল প্রয়োগ করেছে? লোকটা উপরের দিকে এমজি বল প্রয়োগ করেছিল। তাহলে খেয়াল করো, লোকটা যদি উপরের দিকে এমজি বল প্রয়োগ করে এবং লোকটার সরণ হয়েছে এই দিক বরাবর, লোকটা কি এই এমজি বল উপরের দিকে প্রয়োগ করা ছাড়া আর কোনো বল কি প্রয়োগ করছে? করেনি কিন্তু। কারণ দেখো, লোকটা এদিকে অলরেডি একটা ওর সমবেগে আসছিল, এরপরে সে উপরের দিকে যখন এমজি বল দিছে, সে তখন এদিক বরাবর সমবেগে যাওয়া শুরু করছে। তাহলে দেখো, যে মেইন যেটা আমি তোমাকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, উপরের দিকে এই লোকটা কিন্তু এমজি পরিমাণ বল প্রয়োগ করেছিল। এই লোকটা উপরের দিকে এমজি পরিমাণ বল প্রয়োগ করেছিল এবং সরণ হয়েছিল কোন দিকে? এই দিক বরাবর সরণ হয়েছিল। আমাকে বলতে পারো এই থিটাটা কত? নিশ্চয়ই বুঝছো, 90 মাইনাস থিটা। তাহলে এই এমজি বল বা লোকের দ্বারা কৃত কাজ কত? লোকের দ্বারা কৃত কাজ কত? লোকের দ্বারা কৃত কাজ সেটা কত? লোকের দ্বারা কৃত কাজ সমান সমান হচ্ছে, লোক এদিকে বল প্রয়োগ করেছিল এমজি, সরণ এস, এবং এদের মধ্যবর্তী কোণ কত? কজ 90 মাইনাস থিটা। কজ 90 মাইনাস থিটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সাইন থিটা। বলতো এস সাইন থিটা, এইটাকে আমরা কি বলতাম? উচ্চতা বলতাম। তার মানে দেখো, আলটিমেটলি লোকটা দ্বারা যে কৃত কাজ সেটা ভাই এমজি এইচ কিন্তু হচ্ছে। বলতে পারো ভাইয়া এটা তো কঠিন করে দেখালেন কেন? এইটা তো ভাই আমরা 9-10 থেকেই জানি যে বস্তু উপরের দিকে উঠলে লোকটা দ্বারা কৃত কাজ এমজিএইচ হয়। তুমি যদি এইটা জানার পরে নিজেকে আর কোনো প্রশ্ন না করো, তাহলে তোমার জীবনটা অনেক সহজ। কিন্তু যারা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করে, তাদের জন্য এটা উপরের দিকে এমজি বলেই বস্তু উপরে উঠছে, এটা মেনে নেওয়াটা খুব কঠিন। তো আসলে মেইন সিনারিওটা হয়েছে এখানে এরকম, যে লোকটা এদিক বরাবর ভি বেগে আসছিল, তাকে এদিকে সমবেগে উঠতে হয়েছে। এটা কি, যদি ত্বরণে উঠতো তাহলে কিন্তু আর এমজিএইচ বল দিলে হতো না, তাকে আরো বেশি বল দেওয়া লাগতো। হ্যাঁ, তো ওই কমপ্লেক্সিটি আমাদের প্রশ্নের মধ্যে দেয় না। ইভেন আমার ডাউট আছে যে প্রশ্নকর্তা ওই ধরনের কমপ্লেক্সিটি যে আসতে পারে সেটা সে অ্যাজিউমই করে না। কারণ তাহলে প্রশ্নের মধ্যে বলে দিত যে এটা সমবেগে উপরে তোলা হচ্ছে, লোকটার আগের থেকে একটা ভি বেগ আছে, এগুলা বলে দিত। তো যাই হোক, মেইন কাহিনী হচ্ছে এখানে এই ধরনের কেসগুলা কিন্তু হয়, যে লোকটা ভি বেগে আসছিল, ও সমবেগে উপরে উঠছে। তাহলে যদি সমবেগে যায়, তার মানে অবশ্যই এই দিকে একটা সমবেগ আছে, এই দিকে একটা সমবেগ আছে, তা না হলে তো লব্ধি সমবেগ থাকবে না। তাহলে এই দিকে যদি সমবেগ মেনটেন করতে চাই, ত্বরণ যদি শূন্য হতে হয়, তাহলে এমজির ঠিক বিপরীত দিকে আমাকে বল প্রয়োগ করতে হবে। তার মানে আমি বল প্রয়োগ করছি উপরের দিকে, আর এই বস্তুর সরণ হচ্ছে এই দিক বরাবর। তাহলে এই এমজি এবং এই এস, এদের মধ্যবর্তী কোণের কোসাইন, তাহলেই কিন্তু আমাদের এই যে লোকের দ্বারা কৃত কাজ কত সেটা বের হয়ে গেল। ঠিক আছে, যে এমজি এস সাইন থিটা বা এমজি এইচ।
বলতো একটা বস্তু স্থির হয়ে আছে, আমি যদি এর উপরে mg পরিমাণ বল দেই তাহলে কি আমি ওকে তুলতে পারবো উপরের দিকে? বলতো mg পরিমাণ বল যদি উপরের দিকে দেই তাহলে কি আমি ওকে উঠাতে পারবো? অবশ্যই 100% এটা স্থির থাকবে, কোনো ডাউট নাই এইখানে। তাইলে যে বললাম mg বলে উপরে উঠাচ্ছি, কি ধরনের ফাইজলামি এটা? বিষয়টা হচ্ছে ভাইয়া এইটা হয় যে আমরা শুরুতে এই mg এর থেকে একটুখানি বেশি পরিমাণ বল দেই। বলতো যদি একটুখানি বেশি পরিমাণ বল দেই তাহলে কি উপরের দিকে আমরা একটা ত্বরণ পাবো? উপরের দিকে ত্বরণ পাওয়া মানে ওর বেগটা 0 থেকে v হয়ে যাবে। যখনই ওর একটা বেগ অর্জিত হইছে, সাথে সাথে আমরা তখন যদি যখনই ওর একটা বেগ অর্জিত হলো, তখনই যদি আমি ওর উপরে এখন mg থেকে বেশি বল না দিয়ে জাস্ট mg দেই, তাইলে ভাইয়া বলো তো নেট ফোর্স কত হয়ে যাবে? উপরে mg, নিচে mg, নেট ফোর্স কত? ত্বরণ হচ্ছে 0। ত্বরণ 0 মানে কি? বস্তুর আদিবেগ যা ছিল বস্তুটা সেই বেগেই উপরে উঠতে থাকবে। কোনো সন্দেহ আছে? নাই। এখন আসো, যখন আমি এটাকে থামাবো তখন কি করব? যখন আমি এটাকে থামাচ্ছি তখন বেসিক্যালি আমি এর উপরের দিকে এখন আর mg বল দিচ্ছি না, mg থেকে একটু কম পরিমাণ বল দিচ্ছি। আর নিচের দিকে কে কাজ করছে? mg কাজ করছে। এখানেও তো নিচের দিকে mg কাজ করছিল। তাহলে বলো তো এখন নেট ফোর্সটা কোন দিকে? এখন কিন্তু নেট ফোর্সটা নিচের দিকে, কারণ উপরে বলটা কম। তাহলে নিচের দিকে যদি ত্বরণ থাকে তাহলে বেগটা একটু পরে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এইবার তুমি হিসাব করো তো যে তুমি আসলে এভারেজে কত বল দিছো। আমি এটা বাংলা এভারেজ, হ্যাঁ, যে এভারেজে কত বল দিছো, তাহলে এফ এভারেজ যদি আমি হিসাব করি সেটা সমান সমান কি হবে? mg প্লাস এফ প্লাস mg, এটা একদম বাংলা এভারেজ জাস্ট বোঝার জন্য, মাইনাস এফ না, তা না হলে এটা আসলে ইন্টিগ্রেশন করা উচিত। জাস্ট নর্মালটা দেখো, 3 দিয়ে ভাগ দিতে হবে কারণ 3টা বল নিছি। বলো তো এফ এফ কাটাকাটি হয়ে গেল, তাহলে কি থাকে? 3mg/3 সমান সমান mg। ঠিক আছে, তার মানে আমরা আসলে বস্তুকে এইভাবে mg বলে উপরে mg পরিমাণ বল প্রয়োগ করে বস্তুকে উপরের দিকে তুললাম। তাহলে এই কাহিনী হচ্ছে। এখন আসো, এটা তোমরা যদি বেশি কমপ্লেক্স চিন্তা লাগে তাহলে একদম সহজ। সেটা হচ্ছে যখন মই বেয়ে উপরের দিকে উঠবে কি করবা? অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ বলুক বা লোকটা দ্বারা কৃতকাজ বলুক, মানে আমাদের টেস্ট পেপারে এটা দিয়ে করলে হয়ে যায় আর কি, এই জন্য বলতেছি যে মহাকর্ষ বল দ্বারা বলুক বা লোকটা দ্বারা বলুক, যেটাই বলুক সেটা হচ্ছে mg ইন্টু এই ভার্টিক্যাল হাইটটা বের করবা, খালি এই এইচটা বের করবা, তাহলেই ওই টোটাল কৃতকাজ কত সেটা বের হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে কিছু ভ্যারিয়েশন থাকে। কিরকম ভ্যারিয়েশন? এখানে বলে দেয় যে সিঁড়ি বেয়ে উচ্চতা, এগুলো আমরা যখন সিকিউ দেখবো তখন এগুলো আবার চিপাই চিপাই করবো, অসুবিধা নাই। যে এখানে বলে যে হচ্ছে কি বলে, এখানে বলে হচ্ছে এরকম সিঁড়ি আছে, তো সিঁড়িগুলোর প্রত্যেকটার উচ্চতা বলে দেয়, প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা কত করে বলে দেয়, কয়টা সিঁড়ি আছে বলে দেয়, এখান থেকে আমি টোটাল উচ্চতা কত জানতে পারি, এবং এই উচ্চতাটা জানলেই আসলে আলটিমেটলি কাজ হয়ে যায়। তো মেইন বিষয়টা হচ্ছে এটাই যে আমরা যখন দেখব যে মই বেয়ে উপরে উঠছে, অ্যাঙ্গেলটা সবসময় এটাই দেয়া থাকবে এরকম না, অ্যাঙ্গেলটা আমার উলম্বের সাথেও দেওয়া থাকতে পারে। মোদ্দা কথা হলো, যখনই তোমাকে এরকম এই যে মই বেয়ে উপরে উঠা বা হেলানো তল বেয়ে উপরে উঠা এই টাইপের প্রবলেমগুলো বলবে, তখন তোমার ওই mg এর সাথে ভার্টিক্যাল হাইটটা কত সেটা গুণ দেওয়া লাগবে। আমরা কাজ সমান কি জানি? বল ইনটু বলের দিকে সরণ। তাহলে এই বল হচ্ছে mg উপরের দিকে, এবং দেখো তো সরণটাও কি এই দিক বরাবর না? সরণটা মানে বলের দিকে সরণ কি এইটা কি বলের দিকে সরণ হলো না? বল দিয়েছি কোন দিকে? উপরের দিকে। তাহলে বলের দিকে সরণ কতটুকু হয়েছে? এতটুকু হয়েছে বলের দিকে সরণ, এই যে বলের দিকে সরণ এতটুকু হয়েছে। তাহলে বল ইনটু বলের দিকে সরণ, এই যে mg ইনটু h, এভাবে করেই বের করে ফেলবো আর কি। আগে আমরা কয়েকটা এক্সাম্পল আগে একটু দেখে আসি। দেখো, মনে করো f একটা ভেক্টর দেওয়া আছে, f ভেক্টর সমান সমান হচ্ছে 2i প্লাস 3j প্লাস 4k, এইরকম একটা f ভেক্টর দেওয়া আছে, এবং একটা সরণ ভেক্টর দেওয়া আছে 5i মাইনাস 6j। তাহলে দেখো, কৃতকাজ বের যদি করতে বলে জাস্ট আমরা কি করব? f ডট s করব। তাহলে f কত? f হচ্ছে এইটা,
এইটা হচ্ছে এফ এবং এস কোনটা? এস হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমরা যদি ডট গুণ করি তাহলে কিন্তু কাহিনী শেষ। 5 দুগুণে 10 মাইনাস 3 6 18 অর্থাৎ -8 জুল। তার মানে এই যে বলটা আছে এই বলটা দ্বারা যে কৃত কাজ সেই কৃত কাজটা হইছে ঋণাত্মক। ঠিক আছে, যদি কখনো এরকম এফ আর এস দিয়ে দেয় তখন আমাদেরকে তোমার হচ্ছে এই এফ ডট এস করে বের করতে হবে নর্মাল ডট গুণ। এবার আসো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের একটা ফাইন এক্সাম্পল হচ্ছে যে আমাদের ধরো এইখানে একটা স্প্রিং রাখা আছে। একটা স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, যখন আমরা একটা স্প্রিংকে সাম্যাবস্থা থেকে টানছি, যখন আমরা একটা স্প্রিংকে সাম্যাবস্থা থেকে টানছি তখন এই বেচারার কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তখন এই বেচারার কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই দেখো এই বেচারার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কত পরিমাণ বল দিছি? এফ পরিমাণ বল দিছি। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই এফ হচ্ছে কিন্তু এক্স এর সাথে প্রপোর্শনাল। তাহলে আমরা যদি এখানে সমান সমান লিখি তাহলে কি আসবে? এফ ইজ ইকুয়ালস টু কে এক্স। এই যে কেটা সেই কেটাকে আমরা বলি স্প্রিং কনস্ট্যান্ট। এটার একক পরীক্ষায় আসে স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্টের একক কি? নিউটন পার মিটার। নিউটন পার মিটার কিভাবে আসলো? এফ বাই এক্স করে ফেলো, এফ মানে নিউটন, এক্স মানে মিটার, তাহলে কে এর একক হচ্ছে এই নিউটন পার মিটার। এখন দেখো এইটা একটা পরিবর্তনশীল বল। কেন? কারণ এইখানে আমাদের যত সরণ হচ্ছে, যত আমি এই স্প্রিংটাকে ধরে টান দিচ্ছি, স্প্রিংটাকে ধরে যত টান দিচ্ছি অর্থাৎ যত এক্স এর ভ্যালু বাড়ছে, যত এক্স এর ভ্যালু বাড়ছে তত কিন্তু আমার এফ এর মানও আস্তে আস্তে বাড়ছে। তাহলে এফটার কনস্ট্যান্ট না। যেমন আমি যদি স্প্রিং না থাকতো একটা কনস্ট্যান্ট এফ প্রয়োগ করে কিন্তু এটাকে একটা নির্দিষ্ট দূরত্বে নিতে পারতাম, কিন্তু এইখানে আমাদেরকে এই এফ বলটা অনেক বেশি পরিমাণে দিতে হচ্ছে। কিসের সাথে সাথে? ওর সরণের সাথে সাথে। সরণ যত বাড়ছে তত বেশি জোরে আমাকে বল দেওয়া লাগছে। এটাই এই সমীকরণটা বলছে যে এই এফটা এখন আর কনস্ট্যান্ট না, এটার সাথে একটা ভ্যারিয়েবল কিন্তু আছে। তাই এক্স এর মান যত বাড়াবো এফ এর মান সেই অনুপাতে আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন দেখো সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হয়, প্রথমে খুবই ক্ষুদ্র একটা সরণ আগে ঘটাতে হয়। খুবই ক্ষুদ্র সরণের জন্য কৃত কাজ কত সেইটা আগে বের করতে হয়। dw সমান সমান হচ্ছে f ডট dx। দেখো dw যেটা সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র কাজ। এখন আমি যদি টোটাল কাজ বের করতে চাই তাহলে ইন্টিগ্রেট করতে হবে দুই পাশে। f ডট dx, মনে করলাম এটা আমি x ইনিশিয়াল থেকে x ফাইনাল পর্যন্ত নিচ্ছি। তাহলে কি হবে? x ইনিশিয়াল থেকে x ফাইনাল পর্যন্ত যদি নেই, f কে আমি লিখতে পারবো kx dx। তাহলে এখান থেকে আসে ইন্টিগ্রেশন করে দেখো হাফ কে, মানে তুমি যদি এখানে কে কমন নাও, মানে কে ক্যাপটাকে বাইরে নিয়ে আসো, x dx কে ইন্টিগ্রেট করলে কি হবে? x স্কোয়ার বাই 2। তো এখান থেকে x ইনিশিয়াল উপরে হচ্ছে x ফাইনাল, তাহলে হাফটাকে বাইরে নিয়ে আসলে আসছে হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস হাফ কে এক্স আই স্কোয়ার। এইটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। হ্যাঁ, এটা হচ্ছে কোন বল দ্বারা কৃত কাজ? বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, কারণ আমরা এই বাইরের থেকে একটা বল প্রয়োগ করেছি। এখন মজার ব্যাপার হলো এখানে কিন্তু একটা স্প্রিং ফোর্স আছে, যে স্প্রিং ফোর্সটা সবসময় আমাদের ওই বস্তুটাকে আবার আগের পজিশনে নিয়ে আসতে চাচ্ছে। একটা স্প্রিং ফোর্স আছে এখানে। এই স্প্রিং ফোর্সটা কি করতে চাচ্ছে? সব সময় চাচ্ছে এই বস্তুটাকে লম্বা না হতে দিতে। যত আমি টানছি বাইরের থেকে তত একটা ভিতরকার স্প্রিং ফোর্স কাজ করছে। তাহলে যদি বলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত নির্ণয় করো, তখন কিন্তু আমাদেরকে dw সমান সমান এই যে এফ এস ডট ডিএক্স করা লাগবে। ডট গুণ করলে সামনে একটা মাইনাস চলে আসবে। কেন ভাই সামনে মাইনাস চলে আসবে? কারণ হচ্ছে আমাদের এফএস যেটা এবং আমাদের ডিএক্স যেটা সেটা কি একটা আরেকটার সাথে 180 ডিগ্রি কোণে আছে। এফএস যেটা এবং ডিএক্স যেটা সেটা একটা আরেকটার সাথে 180 ডিগ্রি কোণে আছে। তো যখন 180 ডিগ্রি কোণে আছে তখন cos 180 এর মান কত? -1। তাহলে যদি -1 হয়, যদি -1 হয় তাহলে এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করার পরে ওই স্প্রিং বল দ্বারা কৃত যে কাজটা পাবো সেটা হবে হাফ
কে এক্স এস মানে এক্স আই স্কোয়ার মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার। খেয়াল করো দুইটা দুই রকম কাজ, কিন্তু একটা হচ্ছে এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ আর একটা হলো স্প্রিং বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, ওকে। একটা হলো এটা কি, এটা হলো এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ, আর এটা হচ্ছে আমাদের স্প্রিং যে বল সেই স্প্রিং বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, এবং যদি আমাদের ইনিশিয়াল পজিশনটা 0 হয় তাহলে এর মধ্যে যে পরিমাণ বিভব শক্তি জমা থাকে, এর মধ্যে যে পরিমাণ বিভব শক্তি জমা থাকে সেটা কি হবে, হাফ কে এক্স স্কোয়ার। যে পরিমাণ পটেনশিয়াল এনার্জি জমা থাকবে সেটা হয় হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। কিভাবে আসলো তুমি দেখো, এখানে যদি এক্স ইনিশিয়ালটা যদি 0 বসায় দাও তাহলে কিন্তু হাফ কে এক্স এফ স্কোয়ার এটাই দাঁড়াচ্ছে, ডাব্লিউ এক্সটার্নাল সমান সমান। ওকে, তো তাহলে এই জিনিসগুলা আমরা একটু দেখে ফেললাম। এটা গেল পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের একটা এক্সাম্পল। ওকে, এইবার দেখো আমরা সরল দোলকের মধ্যে চলে যাই। সরল দোলক, সরল দোলকের ক্ষেত্রে কি ছিল ফর্মুলাগুলো, যে আমাদের একটা কার্যকরী দৈর্ঘ্য এখানে আছে এবং এখানে একটা বব রাখা আছে। এইখানে আমাদের যেইটা কাহিনী হয় সেটা হচ্ছে, আমরা একটু ছবিটা এঁকে ফেলি, এখান থেকে কিছু শর্টকাট আছে ওগুলো দেখাবো। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে মনে করলাম আমাদের একটা সরল দোলক। এইখানে যে কার্যকরী দৈর্ঘ্য, সেই কার্যকরী দৈর্ঘ্য আসলে কোনটা, কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে যে আমাদের এই যে সেন্টার অফ ম্যাস যেটা, সেখান থেকে ওই হাইট পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা বলছি কার্যকরী দৈর্ঘ্য। হ্যাঁ, দেখো কার্যকরী দৈর্ঘ্য এই এল সমান সমান হচ্ছে, কার্যকরী দৈর্ঘ্য এই এল সমান সমান হচ্ছে স্মল এল প্লাস স্মল আর। স্মল এল মানে কি, স্মল এল মানে হচ্ছে এই কার্যকরী দৈর্ঘ্য, এবং স্মল আর যেটা সেটা হচ্ছে এই ববের ব্যাসার্ধ। আচ্ছা, এখন এটার একটা পর্যায়কালের সমীকরণ আছে। সে সমীকরণ কি আমরা সবাই জানি, টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই জি। এটা হচ্ছে আমাদের যেই পর্যায়কালের সমীকরণটা সেইটা। এখন আমরা এখানে যেটা বের করতে হয় সেটা কি জানো, বের করতে হয় যে বস্তুটা এখন কত ডিগ্রি কোণে আছে। মনে করলাম আমাদের বস্তুটা আছে 60 ডিগ্রি কোণে, বস্তুটা এরকম 60 ডিগ্রি কোণে আছে। তো আমাদেরকে বের করতে বলে যে বস্তুটা যখন 30 ডিগ্রি কোণে আসবে তখন ওর গতিশক্তি কত নির্ণয় করো। তার আগে তোমাদের আমি আরেকটা জিনিস একটু দেখায় আসতে চাই, সেটা হচ্ছে ভাই দেখো বিভব শক্তির কাহিনী থেকে। বিভব শক্তির কাহিনী কি ছিল, যে বস্তুটা একটা বস্তুকে যদি আমরা এইচ উচ্চতায় উপরে রাখি, একটা বস্তুকে যদি আমরা এরকম এইচ উচ্চতায় উপরে রাখি তাহলে এই এ বিন্দুতে বস্তুর কিন্তু দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে বস্তুর যে টোটাল এনার্জি সেটা সমান সমান হবে বস্তুর পটেনশিয়াল এনার্জি প্লাস বস্তুর কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জিটা কি হবে, পটেনশিয়াল এনার্জি হবে এম ইন্টু জি ইন্টু এইচ। আচ্ছা, তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যখন আমরা একটা বিভব শক্তি বের করব তখন বিভব শক্তিটা কিন্তু অলওয়েজ ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা দেখতে হয়, যে ভূমি থেকে কত উচ্চতায় আছে এটা খালি দেখতে হয়। এখন যেটা মজার জিনিস সেটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব নামার পরে তার গতিশক্তিটা কত হবে। মনে করলাম এক্স দূরত্ব বস্তুটা নেমে গেল, তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত যে উচ্চতাটা সেটা হচ্ছে এইচ মাইনাস এক্স। এই পজিশনটাকে আমি যদি বি পজিশন বলি তাহলে আমাদের এই বি পজিশনে যে পটেনশিয়াল এনার্জি সেটা কি হবে, এম ইন্টু জি ইন্টু ভূমি থেকে উচ্চতা কতটুকু, এইচ মাইনাস এক্স। এখন খেয়াল করো, আহ, এখন খেয়াল করো যে আমরা যদি কাইনেটিক এনার্জি অ্যাট বি বের করতে চাই, যে বি বিন্দুর কাইনেটিক এনার্জি, বি বিন্দুর যে কাইনেটিক এনার্জি সেটা কি, দাঁড়াও,
বি বিন্দুর যে কাইনেটিক এনার্জি সেটা কি? এখন দেখো এখানে একটা স্মার্টনেস আছে, সেটা হচ্ছে তুমি কাহিনী করে এখান থেকে হাফ এম ভি স্কোয়ার দিয়ে লিখতে পারো, হাফ এম ভিবি স্কোয়ার এভাবে করে লিখতে পারো যে ভিবি সমান সমান কত, এখানে আদিবেগ ইউ সমান সমান ছিল 0, এটা হচ্ছে ভিবি, এটার ভ্যালু বের করতে হবে, আমরা জানতে চাই এক্স দূরত্ব নামার পরে বস্তুর শেষ বেগ কত। তাহলে এখান থেকে আমরা ভিবি স্কোয়ার সমান সমান 2 ইন্টু জি ইন্টু এক্স এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আসে হচ্ছে হাফ এম ভিবি স্কোয়ার মানে হচ্ছে 2gx, তাহলে এখান থেকে mgx আসলো। এখন মজার ব্যাপার দেখো, এইটার একটা সুন্দর সিগনিফিকেন্স আছে যে আমাদের বস্তুটা যতটুকু নিচে নেমে গেল ততটুকু কি তার বিভব শক্তি কমে গেল না? কারণ আগে বিভব শক্তি ছিল ভূমি থেকে এতখানি, এখন বিভব শক্তি হয়েছে ভূমি থেকে এতখানি, তাহলে বাকি যতটুকু লস গেল পটেনশিয়াল এনার্জি সেইটাই কি আমাদের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে? তাহলে কাইনেটিক এনার্জি যখন বের করব তখন আর এরকম ভি স্কোয়ার লিখে তারপরে এইটা কাহিনী করার দরকার নাই। তুমি কি করবা, ডিরেক্টলি দেখবা যে বস্তুটা কতটুকু বিভব শক্তি হারাইছে, অর্থাৎ ভার্টিক্যালি এটা কতটুকু নিচে নামছে, যতটুকু নিচে নামছে তত ইন্টু এমজি হচ্ছে পটেনশিয়াল এনার্জি হারানোর মান। এমজি এইচ মাইনাস এক্স তার এখন আসছে, তাহলে হারাইছে কত, এমজি এক্স হারাইছে, হারায় কোথায় গেছে, কাইনেটিকে গেছে, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে এমজি ইন্টু এক্স, এভাবে করে মাথায় রাখবা। ওকে, এখন দেখো আমাদেরকে যেটা প্রশ্ন করে সেটা হচ্ছে যে মনে করো এইরকম একটা পজিশনে যখন আমাদের ইয়াটা আছে, এরকম একটা পজিশনে আমাদের কি আছে, এরকম একটা পজিশনে আমাদের হচ্ছে তোমার বস্তুটা রাখা আছে। এখন খেয়াল করো যদি আমরা এইটুকু উচ্চতার কথা বলি, এইটুকু উচ্চতা আসলে কতটুকু উচ্চতা? দেখো তুমি যদি, আমি পয়েন্টগুলোকে একটু নামকরণ করে দিই, যে এইটা হলো কি এ বিন্দু, এটা মনে করলাম বি বিন্দু, এটা মনে করলাম সি বিন্দু, আচ্ছা, এবং এটা হচ্ছে ডি বিন্দু। বলো তো এ ডি সমান সমান কি এল? হ্যাঁ। এ বি সমান সমান কি? আচ্ছা, এডি সমান এল বুঝছো তো, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা তো কার্যকরী দৈর্ঘ্যের সমান। এ বি সমান সমান আসলে কত? সেটা হচ্ছে এ ডি কজ 60 ডিগ্রি না, অর্থাৎ এল কজ 60 ডিগ্রি, তাই তো? এটা হচ্ছে আমাদের এ বি এর ভ্যালুটা। ওকে, এখন এ বি এর ভ্যালুটা বের করে লাভ নাই, আমাদের কি করতে হবে, যদি এইটাকে আমরা গ্রাউন্ড চিন্তা করি, এটা একটা ভালো প্রশ্ন যে ভাই গ্রাউন্ড কোনটাকে চিন্তা করব। সবসময় খেয়াল রাখবা বস্তু তার পুরো গতিপথের মধ্যে সবচাইতে নিচে যেই জায়গায় অবস্থান করবে ওইটা হচ্ছে তার ভূমি। বস্তু যখন এভাবে করে সরল দোলকে দুলছে তখন সে সবচেয়ে নিচে কোন জায়গায় অবস্থান করছে? সাম্যাবস্থাতে। তাহলে সাম্যাবস্থানে তার যে উচ্চতাটা সেই উচ্চতাটাকে আমি 0 ধরে নিচ্ছি। তাহলে সাম্যাবস্থানের উচ্চতাটা যদি 0 হয় তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত যে উচ্চতা h, এখান থেকে এইটুকু পর্যন্ত যে উচ্চতা h, এই hটা আসলে কার সমান? বিসি এর সমান না? বলতো বিসি সমান সমান আমরা কি লিখতে পারি? এসি মাইনাস এবি, এসি মাইনাস এবি। আচ্ছা, এসি মানে কে? এসিটাই তো এডি হয়ে গেছিল, এডি মাইনাস এবি। আচ্ছা, এডি মানে কি? এডি মানে হচ্ছে এল ছিল, তাহলে এল মাইনাস এবি মানে কত? এল কস 60, এল কস 60 ডিগ্রি, এটা হচ্ছে বিসি এর ভ্যালু। তাহলে আমরা কি পেলাম দেখো, আমরা পেলাম বিসি এর ভ্যালু, অর্থাৎ বস্তু যখন এই জায়গাতে ছিল তখন তার যে পটেনশিয়াল এনার্জি অ্যাট পয়েন্ট ডি সেটা হচ্ছে এম জি এইচ, এইচ এর মান কত? এম জি, এল কমন নিলে 1 মাইনাস কস 60, ঠিক আছে? এটা হচ্ছে ওই উচ্চতাতে বস্তুটার তোমার হচ্ছে কতটুকু বিভব শক্তি আছে সেইটা, আর বস্তুটার এই মুহূর্তে গতিশক্তি তো 0। এখন যদি বস্তুটা এইরকম সি পয়েন্টে আসে, এখান থেকে যখন এই সি পয়েন্টে নামলো তখন বলো তো তার সমগ্র বিভব শক্তিটাই কি গতিশক্তিতে কনভার্ট হয়ে গেল না? তাহলে এই মুহূর্তে যদি আমাদেরকে বলে গতিশক্তি কত নির্ণয় করো, তাহলে ইউ ডি সমান সমান কিন্তু কে অফ সি। ইউডি মানে কি? ইউ মানে বিভব শক্তি, কে মানে গতিশক্তি। তাহলে ইউডি যেটা ইউডিটা হচ্ছে ডি পয়েন্টের বিভব শক্তি যা ছিল সেটা কি বলতো আমাদের এই সি পয়েন্টে সমগ্রটাই গতিশক্তিতে কনভার্ট হয়ে গেছে। এই জন্য আমরা লিখলাম এই ইউডি সমান সমান হচ্ছে কেসি। আসল নিয়মটা কি জানো? জিনিসটা এরকম যে ইউডি কেডি প্লাস কেসি
ইউসি। তো আমাদের সি বিন্দুতে বিভব শক্তি 0 আর ডি বিন্দুতে গতিশক্তি 0। হ্যাঁ, তাহলে এখান থেকে ইউডি সমান কেসি হলো। তাহলে আমাদের এখান থেকে যদি বলে বেগ কত নির্ণয় করো, তাহলে আমরা ইউডির ভ্যালু তো ওখানে দেখেই আসছি, mg ইন্টু এল 1 - cos 60 ডিগ্রি সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমরা হলো ভি এর ভ্যালুটা কত এটা বের করতে পারবো, যে সি পয়েন্টে আমাদের বেগের মানটা কত সেটা বের করতে পারবো। জোস, এটা কোনো সমস্যা না, এটা খুব ইজি। কিন্তু যদি আমাদের আরেকটা প্রশ্ন করে, ধরো আমাদেরকে এইবার বলল যে ভাই বহুত খেল দেখাইছো, এখন বলো তো যে আমাদের এই যে বস্তুটা আছে, এই বস্তুটা যখন সাপোজ 30 ডিগ্রি কোণে আছে, এই বস্তুটা যখন 30 ডিগ্রি কোণে আছে, তখন এই মুহূর্তে তার গতিশক্তি কত বের করো। এই মুহূর্তে তার গতিশক্তি বের করো। এখন ভাই বলো তো তার গতিশক্তিটা আসলে কি হবে এখানে, এর গতিশক্তিটা আসলে কি হবে এখানে। খেয়াল করো, এই 60টা মুছে দিই। হ্যাঁ, এই 60টা ভেজাল করবে, এটা মুছে দিই। হ্যাঁ, আচ্ছা, না ভেজাল করতেছে না, এটা থাকুক, সমস্যা নেই। এখন ভাই বলো তো আমরা যদি গতিশক্তি বের করতে চাই তাহলে আসলে কি করতে পারি। আমরা যদি গতিশক্তি বের করতে চাই তাহলে এই পয়েন্টে এবং এই যে পয়েন্টটা, এই দুইটা পয়েন্টের আমি যদি দূরত্ব মাপতে পারি সামহাও, যে ভাই এইটুকু দূরত্ব কত খালি আমারে বলেন, এইটুকু দূরত্ব কত খালি বলেন, এইটুকু দূরত্ব যদি এক্স হয়, তাহলে কিন্তু ওই এমজি এক্স যেটা সেটাই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি। দেখো তো বুঝে আসছে কিনা, এটা কি বুঝছো কিনা দেখো তো, যে mgx সমান সমান হচ্ছে কে। এখন আমাদের বলো তো যতটুকু বস্তুটা ভার্টিক্যালি নিচে নেমে আসবে, এক্স পরিমাণ যদি সেটা নিচে নেমে আসে, তাহলে mg ইন্টু এক্স, এইটাই কি আমাদের গতিশক্তি ছিল না, যেটা দেখছিলাম একটু আগে। তাহলে আমাদের জাস্ট এই এক্স এর ভ্যালুটা কত সেইটা বের করতে হবে। এখন এটা আমি কিভাবে বের করব, দেখো এইখান থেকে আমরা যদি আগে এই পয়েন্টটাকে ধরে নিলাম বি বিন্দু, এইটাকে ধরে নিলাম সি বিন্দু, তো বলো তো এসি কত, এসি কত, এসিটা হচ্ছে এল কস 30 ডিগ্রি, এল কস 30 ডিগ্রি। আচ্ছা, এবং এ বিটা কত, এ বিটা হচ্ছে এল কস 60 ডিগ্রি। দেখো মিলতেছে কিনা। তাহলে এক্স এর যে ভ্যালু সেটা তো ভাইয়া এসি থেকে এ বি কে বাদ দিলে যা হয় তাই। তাহলে এসি মানে হচ্ছে এল কস 30 থেকে বাদ দিব এল কস 60 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের এক্স। তাহলে এই বিন্দুতে যে কাইনেটিক এনার্জি হবে, কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট সি, সেটা হচ্ছে এম জি এল কস 30 মাইনাস কস 60। দেখো তো বস বুঝছো কিনা এটা, এটা কি বুঝছো। কি করলাম, জাস্ট এখানে ছিল সর্বোচ্চ উচ্চতায় বেগ ছিল 0, যখন নিচে নেমে আসলো তখন তো তার বেগ বেড়ে যাবে। তাহলে বেগ কতটুকু বাড়বে, যতটুকু ভার্টিক্যালি সে নিচে নেমে আসবে ততটুকুই তো তার বেগ বাড়বে। তাহলে এখানে আমাদের এক্স এর যে ভ্যালু সেটাই হচ্ছে আমরা বের করলাম। আগে এসি বের করলাম, এসিটা হচ্ছে এইটার প্রজেকশন মানে এল কস 30, আর এবি যেটা সেটা হচ্ছে এল কস 60। তাহলে এল কস 30 থেকে এল কস 60 বাদ দিলাম, তাহলে কিন্তু আমি এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি, এইটুকু হচ্ছে এক্স। তাহলে ওইটুকুই হচ্ছে mg ইন্টু এক্স করলে আমরা গতিশক্তি পেয়ে যাব। তো আমরা সবার আগে দেখো যেটা নিয়ে আগে আলোচনা করব সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, খুবই কাজের একটা উপপাদ্য এটা, কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরেম যেটাকে আমরা বলি, কাজ শক্তি উপপাদ্য। হ্যাঁ, এইটা কি বলে, জিনিসটা আসলে কি, এখানে মেইনলি আমাদের আসলে কাহিনীটা কি। কাহিনীটা হচ্ছে সাপোজ আমার কাছে কোনো একটা বডি রাখা আছে, এই বডির উপরে আমি কি করলাম, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। এই বস্তুটার ম্যাস ছিল এম, এবং ইনিশিয়ালি দেখা গেল এই বস্তুটার যে আদিবেগ ছিল সেটা ছিল ইউ, এবং কিছুক্ষণ সময় পরে আমাদের এই বস্তুটার বেগ হয়ে গেল ভি।
কিছুক্ষণ সময় পরে আমাদের বস্তুটার বেগ হয়ে গেল v। তাহলে আমরা যদি এটা জানি যে এই বস্তুটা এখান থেকে এইটুকু পর্যন্ত যে দূরত্ব গিয়েছিল এই দূরত্বটা হচ্ছে s, তাহলে দেখো আমরা হচ্ছে যেটা লিখতে পারবো ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে, সেটা হচ্ছে এই বস্তুটার উপরে যতগুলো বল কাজ করছে, শুধুমাত্র একটা না, যতগুলো বল কাজ করছে সবগুলো বল দ্বারা কৃত যে মোট কাজ, সবগুলো বল দ্বারা কৃত যে মোট কাজ সেটা হচ্ছে বস্তুর গতিশক্তি পরিবর্তনের সমান। অর্থাৎ আমাদের এখানে যতগুলো বল কাজ করছে, আপাতত তো একটা বলই কাজ করছে, তো যদি অনেকগুলো বলও কাজ করতো সেক্ষেত্রে আমরা লিখতাম ডাব্লিউ নেট। এই ডাব্লিউ নেট যেটা সেটা হচ্ছে বস্তুর গতি শক্তির পরিবর্তনের সমান, অর্থাৎ আমাদের এখানে ডেল্টা কে। হ্যাঁ, ডেল্টা কে মানে কি? ওর গতিশক্তির পরিবর্তন। সব সময় মনে রাখবা যে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে শেষ মাইনাস আদি করতে হয়, অর্থাৎ শেষ যেটা সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। আচ্ছা, এবং ডাব্লিউ নেট যেটা সেইটা কি? ডাব্লিউ নেট মানে হচ্ছে, এই মাইক মিউট করো রে, ডাব্লিউ নেট যেটা সেটা হচ্ছে যতগুলো বল কাজ করছে সবগুলো বল দ্বারা কৃত যে মোট কাজ সেইটাকে হচ্ছে আমরা বলতেছি। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে আমরা এখান থেকে ডাব্লিউ নেট যেটা সেটা তো আসলে বুঝতেই পারছো W1 প্লাস W2 প্লাস W সেইভাবে করেও আমরা করতে পারি, অথবা নেট ফোর্স দেখে, নেট ফোর্স দেখে, নেট ফোর্স দেখে তার সাথে যদি আমি সরণ গুণ দেই তাহলেও কিন্তু হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন চলো আমরা এই রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। তবে দেখো বিষয়টা কি, একটা বল না, অনেকগুলা বলই একটা বস্তুর উপর কাজ করতে পারে। এর উপরে ঘর্ষণ বল কাজ করতে পারে, হ্যাঁ, এর উপরে হচ্ছে বাতাসের বাধা কাজ করতে পারে, 3-4টা বল একসাথে কাজ করতে পারে। যতগুলো বল কাজ করবে বস্তুর উপরে সবগুলো বল দ্বারা কৃত যে মোট কাজ সেটা হবে হচ্ছে বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এইবার আসো আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। মনে করো আমাদের কাছে একটা আনত তল আছে, একটা আনত তল আছে। কোথায় আনত তলটা দিব? আনত তলটা কোথায় দিব? মনে করলাম এই জায়গাতে আমাদের কাছে একটা আনত তল আছে। কেমন? এই আনত তলটার উপরে একটা ভর রাখা আছে, এই আনত তলটার উপরে একটা ভর রাখা আছে। আচ্ছা, ভর মানে কি? এটা একটা গাড়ি মনে করো। এই গাড়িটা, এই গাড়িটা এই দিক বরাবর আসছিল। কত বেগে আসছিল? আমাদেরকে ধরো বলে দিছে গাড়িটা হচ্ছে 16 মিটার পার সেকেন্ড বেগে আসছিল। কত বেগে আসছিল? 16 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা আসছিল। আচ্ছা, লেখা কি বেশি চিকন হয়ে গেছে? হইলে বলো তো। এবং সেইটা একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে গাড়িটা ব্রেক করছে, এবং ব্রেক করে একটা নির্দিষ্ট দূরত্ব গেছে। সেই নির্দিষ্ট দূরত্বটা কত? নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে 100 মিটার। 100 মিটার যাওয়ার পরে গাড়িটা থেমে গেছে, অর্থাৎ 0 মিটার পার সেকেন্ড ওর বেগ হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এইখানে কি কি বল কাজ করছে? এখানে এই বস্তুর ভর আমাদেরকে বলে দিছে 1000 কেজি। বস্তুর যে ভর সেই ভরটা আমাদেরকে বলে দিছে হচ্ছে 1000 কেজি। ঠিক আছে, 1000 কেজি হচ্ছে বস্তুর ভর। বেশি চিকন চিকন লাগতেছে খালি, দেখো তো। আচ্ছা, ঠিক আছে, তো এখন বলছে যে গাড়িটা যে নিচে নামছে এটা ব্রেক করছে এবং একটা ঘর্ষণ বলও এখানে অ্যাসোসিয়েটেড আছে। তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি তোমার হলো এই আজমাইন, মাইকটা একটু মিউট করতে হবে ভাইয়া। ওকে, হ্যাঁ, গুড। দেখো এখন প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে এখানে কি কি বল কাজ করতেছে। এখানে একই সাথে বস্তুর উপরে আমাদের হচ্ছে ঘর্ষণ একটা বল কাজ করছে, ঘর্ষণ বল কাজ করছে, এবং এবং ব্রেক জনিত বল কাজ করছে, ব্রেক জনিত বল একসাথে কাজ করছে, একসাথে কাজ করছে। ঠিক আছে, এখন প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে
যদি ঘর্ষণ বলের মান 3 নিউটন হলে ব্রেকজনিত বল কত? ব্রেকজনিত বল কত? লিখে ফেলো প্রশ্নটা, যে ঘর্ষণ বল কত এটা যদি আমি জানি, তাহলে ব্রেকজনিত বল কত। ঠিক আছে, ওকে। তো চলো এবার তাহলে আমরা শুরু করি। এইখানে সবার আগে আমাকে যেটা দেখতে হবে যে বস্তুটার উপরে কি কি বল কাজ করছে। যেমন এই বস্তুর উপরে একটা বল কাজ করছে, এমজি বল। ঠিক আছে, একটা এমজি বল এর উপরে কিন্তু কাজ করে যাচ্ছে। এমজি মানের একটা বল এর উপরে কাজ করে যাচ্ছে। এই এমজি এর বস দুইটা উপাংশ আছে। একটা উপাংশ, আচ্ছা যাই হোক, এমজির উপাংশের আলাপ বাদ। এমজি তো একটা কাজ করছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। এবং আমাদের এই বস্তুটার উপরেই দুই রকমের ঘর্ষণ বল কাজ করছে, সরি দুই রকমের বাধা বল কাজ করছে। একটা হলো ব্রেকজনিত বল, যেটা গতির বিপরীত দিকে কাজ করছে, বস্তুটাকে থামানোর চেষ্টা করছে। এবং আরেকটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বলটা কত বলে দিছিল? ঘর্ষণ বলটা বলে দিছিল 3 নিউটন। এবং আমাদের যে ব্রেকজনিত বল, এটাকে আমি বললাম এফ বি। হ্যাঁ, তাহলে মূলত এই এফ বি কত, এটাই আসলে আমাদেরকে বের করতে হবে। এখন ভাই লক্ষ্য করো, আমাদের নিউটনীয় বলবিদ্যা দিয়ে ম্যাথটা আসলে একটু হালকা বড় হয়ে যায়, কিন্তু তুমি যদি এখানে কাজ শক্তি ক্ষমতা অ্যাপ্লাই করো তাহলে একদম ইজি। দেখো, কাজ শক্তি উপপাদ্য কি বলে, যে বস্তুর ওপর যতগুলো বল কাজ করছে সবগুলো বল দ্বারা কৃত যে মোট কাজ সেইটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে এখানে দেখো তো কোন কোন বল দ্বারা কাজ হচ্ছে। একটা হলো এমজি বল দ্বারা কাজ। এমজি বল দ্বারা কাজ কত হবে? এমজি ইন্টু 100 ইন্টু সাইন, দাঁড়াও, এমজি ইন্টু 100 ইন্টু কজ, কজ কত ডিগ্রি হবে বলো তো? এইটা হচ্ছে এমজি আর এটা হচ্ছে এস। দেখো আমি দেখাচ্ছি কোনটা কি। এটা হচ্ছে এমজি, এটা হচ্ছে সরণটা। তাহলে কি আমাদের এই বল আর সরণের মধ্যবর্তী এই কোণটা আমাদের জানা লাগবে। তো এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে কত? 60 ডিগ্রি না? বুঝছো অ্যাঙ্গেলটা কিভাবে আসলো? গুড, সাইন 30 বা কস 30, রাইট। যে এইটা যেহেতু 30 ডিগ্রি, তাহলে এটা তো 60 ডিগ্রি, কারণ এটা তো 90 বলা আছে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তার মানে এই অ্যাঙ্গেলটাও কিন্তু আসলে 60 ডিগ্রি হবে, কারণ একই জিনিস বোঝাচ্ছে। ওকে, তাহলে দেখো আমাদের এখানে হবে এমজি কস 60 ডিগ্রি। সুপার। এইবার কি বলছে? এইবার বলছে যে আমাদের আহ, বলতো 3 নিউটন বল দ্বারা কাজ কত? 3 ইন্টু 100 কজ 180 ডিগ্রি, 180 ডিগ্রি, গুড। এবং আমাদের ব্রেকজনিত বল সেটাও তো অবশ্যই গতিকে বাধা দিচ্ছে। তাহলে এফ বি ইন্টু 100 ইন্টু কজ 180 ডিগ্রি, এই সবগুলো সমান সমান হবে হচ্ছে হাফ এম, সমান সমান হবে হচ্ছে হাফ এম ফাইনাল স্কোয়ার মাইনাস হাফ এম আদিবেগ কত ছিল? 16 স্কোয়ার। বুঝতে পেরেছো? হাফ এম এটা তো ফাইনাল বেগ, এজন্য হাফ এম 0 স্কোয়ার মাইনাস হাফ এম 16 স্কোয়ার গেল। তাহলে ভাই বলো তো, সব কিছুর ভ্যালু তুমি জানো, এখান থেকে কি আমাকে তুমি এফ বি এর ভ্যালু কত বের করে দিতে পারবা না? এই একটাই আননোন আছে এখানে, এখানে আলটিমেটলি এই একটা আননোনই কিন্তু আছে। তাহলে সবগুলো তুমি যদি এখানে ক্যালকুলেট করো তাহলে কিন্তু এই এফ বি এর ভ্যালুটা যে কত আসবে সেটা কিন্তু তুমি বের করে ফেলতে পারবা। এইবার আসো হাতুড়ি পেরেক রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। হাতুড়ি পেরেক, হাতুড়ি পেরেক, খুব মনোযোগ দিয়ে শুনবা, এখানে আমাদের বেশ কিছু মজার জিনিস আছে। এখানে আমরা পেরেকের ভরটাকে ইনিশিয়ালি একদম নগণ্য চিন্তা করছি। হ্যাঁ, পেরেকের যে ভর সেটাকে একদম নগণ্য চিন্তা করছি, হাতুড়ির তুলনায় পেরেকের ভরটা নগণ্য। তো মনে করো এখানেও আমরা আগে একটা আনততল নেই, চলো একটা আনততল নিলাম। ওকে, এই যে আনততলটা নিলাম, এই আনততলের মধ্যে আমরা
মনে করো জাস্ট সিম্পলি বোঝানোর জন্য আমি এইখানে একটা পেরেককে রাখলাম, হ্যাঁ, এটাই মনে করো আমাদের পেরেক। আচ্ছা গুড, সুন্দর পেরেক হয়েছে। কিন্তু হাতুড়িটা তো, আমি তো শৌখিন মানুষ, আমি একটু হাতুড়িটা একটু সুন্দর করে দিই, হ্যাঁ। একটু হাতুড়িটা ভালো করে না দিলে আসলে কেমন হবে বলো? জীবনে আর আছে কি, তাই না? জীবনে আর আছে কি বলো? একটু হাতুড়ি যদি সুন্দর করে না আঁকতে পারলাম তাহলে আর কি হলো? ওকে, দেখো এইখানে ধর একটা কাজ করি তো, এটাকে আর একটু মোটা করে দিই, আর একটু মোটা করে দিই, কালারটা চেঞ্জ করে দিই, যে হাতুড়ি কালারটা হচ্ছে সাদা, না নীল থাকুক, হ্যাঁ, পেরেকের কালারটা হচ্ছে নীল। ওকে, তো আমরা কি করছি দেখো, এটা হচ্ছে প্রথম ছবি, একটু ছোট করে ফেলি, আর হচ্ছে এইটাকে আমরা একটু, দেখো আজকে হোয়াইট বোর্ড হইলে কি যে হইতো, এগুলা এক একটা ব্লেসিং। এখন কি হয়েছে দেখো ভাই, আমরা এই যে হাতুড়িটা আছে, হাতুড়িটার ভর মনে করলাম ক্যাপিটাল এম। হাতুড়িটা কি করছে জানো? হাতুড়িটা একটা ভি বেগে, ক্যাপিটাল ভি বেগে এই পেরেকের উপরে গিয়ে দিছে একটা আঘাত। পেরেকের ভর মনে করলাম স্মল এম, যেটা আসলে টেন্ডস টু জিরো। এভাবে বলাটা ঠিক না টেন্ডস টু জিরো, এই পেরেকের ভর যেটা, এটা আসলে ভেরি মাচ স্মলার দেন দ্য ম্যাস অফ দি হ্যামার। হাতুড়ির ভরের তুলনায় এটা খুবই ছোট, যে আমরা এটাকে জিরো কনসিডার করতে পারি, হ্যাঁ। আচ্ছা, তো এটাকে আমি জিরোই ধরবো, যাও। এখন হাতুড়িটাকে আমি যখন ভি বেগে আঘাত করছি, তখন বলতো এইটা তো একটা পেরেক, তাইলে এই পেরেকেরও একটা ভর ছিল। যখন আমি বেগে আঘাত করলাম তখন কিন্তু হাতুড়ি আর পেরেকের মধ্যে একটা সংঘর্ষ হলো। তাহলে বলতো আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করে মিলিত বেগ বের করতে পারবো? বলতো, মিলিত বেগ বের করতে পারবো আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করে, কিন্তু দুইটা বস্তু যে সংঘর্ষ হলো সেটার মিলিত বেগ বের করতে পারবো। কনসেপ্ট বুঝো, এখানে মুখস্থের কিচ্ছু নাই, কিন্তু মুখস্থ বসাও তোমরা। দেখো, সংঘর্ষের আগে আমাদের যে হাতুড়ির ভর ছিল, বেগ ছিল, প্লাস পেরেকের ভর ছিল, পেরেকের বেগ ছিল 0, মিলিত যখন হয়ে গেল এম প্লাস স্মল এম, আমাকে বের করতে হবে মিলিত বেগটা কত। এখন বলতো, এইটা হচ্ছে ডান পাশেরটা 0 হয়ে গেল, এটা এমভি, আর এইটা তো এত বড় যে এটার সাথে এইটুকুকে যোগ করলে যোগ না করারই সমান। তাইলে আমাকে বলো তো আলটিমেটলি এটা কিন্তু এম ভি, যেটা তার মানে এম এম কাটাকাটি করে ওই হাতুড়ির যে বেগটা ছিল সেটাই কিন্তু মিলিত বস্তুর বেগ হয়ে গেল। তাহলে হাতুড়িটা যে বেগে আমি বাড়ি দিছি সেই বেগেই কিন্তু হাতুড়ি পেরেক মিলিতভাবে একটা বেগ অর্জন করছে, এবং ওই বেগটা নিয়ে সে হচ্ছে এখানে ঢোকা শুরু করছে, হ্যাঁ, বা ভেদ করা শুরু করছে। কিন্তু বস বলতো, যদি আমাদের এটা পেরেক না হয়ে এটা একটা লোহার রড হতো, তাহলে তো এটার একটা ভর থাকতো। সেই ক্ষেত্রে আমাদের যে দুইটা ভর, এই দুইটা ভর একসাথে করে কিন্তু তখন কি আমরা আর এই বেগটা মিলিত বেগ বলতে পারতাম না। তখন আমাদের কিভাবে মিলিত বেগ বের করা লাগতো? তখন এই ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে কিন্তু মিলিত একটা বেগ বের করা লাগতো। এবং কেন এখানে মিলিত বেগটা নিয়ে আমরা চিন্তা করছি? কারণ হাতুড়ির উপরে, পেরেকের উপরে যখন হাতুড়িটা এরকম বাড়ি মারলাম, হাতুড়ি আর পেরেক দুইটা একসাথে একটা বস্তু হয়ে গেছে। সেই বস্তুটা একটা বেগে কাঠটাকে বা তক্তাটাকে ভেদ করা শুরু করে এইখানে গিয়ে তাদের বেগটা 0 হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে আমরা কাজ শক্তি উপপাদ্য বের করে আমরা বের করতে পারবো যে বাধাদানকারী বল কত। মূলত প্রশ্নগুলো এখানে কি থাকে, যে ওই কি বলে, বাধাদানকারী বল কত, তক্তার বাধাদানকারী বল কত। তাইলে দেখো যে আমাদের এইখানে আসলে যখন আমরা বাধাদানকারী বলটা বের করছি, আমাদেরকে এখানে কাজ শক্তি উপপাদ্যটা অ্যাপ্লাই করতে হবে। তো যখন কাজ শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করব, তখন আমাদের দেখতে হবে
পুরো হাতুড়ি ম্যাস, এটাকে হাতুড়ি স্প্রিং, এই হাতুড়ি পেরেক, এই পুরাটাকে আমাদের একটা সিস্টেম হিসেবে চিন্তা করতে হবে। তাহলে পুরাটাকে যদি তুমি একটা সিস্টেম হিসেবে চিন্তা করো, তাহলে ওই পুরো সিস্টেমটার দেখো তো গতিশক্তির পরিবর্তন কত। আমি যদি ডাব্লিউ নেট এভাবে লিখি যে ডাব্লিউ নেট সমান সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন, তাহলে ভাই গতিশক্তির যে পরিবর্তন সেটা হচ্ছে 0 মাইনাস হাফ এম ভি স্কোয়ার। এই যে ভিটা ছিল এই ভি স্কোয়ার, এখানে এম বলতে কোন এমটা হবে? এম বলতে কোন এমটা হবে? এমটা কিন্তু দুইটা মিলিত বস্তুর এম হওয়ার কথা, কিন্তু এখানে কেন শুধু একটা লিখলাম? কারণ এটা নগণ্য চিন্তা করছি বলে। আচ্ছা, এবার আসো কি কি বল, কি কি কাজ হচ্ছে বস্তুটার উপরে। বস্তুর উপরে কি কাজ হচ্ছে সেটা আইডেন্টিফাই করার জন্য সবার আগে তোমাকে জানতে হবে যে আমাদের এই বস্তুটার আসলে সরণটা কতটুকু হয়েছে, ভিতরের দিকে এটা কতটুকু পেনেট্রেট করছে, ভিতরের দিকে এটা কতটুকু পেনেট্রেট করেছে। আমি ধরে নিলাম এটা এক্স পরিমাণ পেনেট্রেশন করেছে। আচ্ছা, এখন আমাদের এখানে বল কি কি কাজ করছে? একটা বল কাজ করছে এরকম এমজি, একটা বল কাজ করছে এমজি, এবং আরেকটা বল যেটা কাজ করছে সেটা কি? আরেকটা বল হচ্ছে এই দিক বরাবর একটা বাধাদানকারী বল কাজ করছে, আর আমাদের সরণ হয়েছে এই দিক বরাবর। এইটা মনে করো দেওয়া আছে থিটা, ঠিক আছে? তাহলে কি হলো দেখো, যে এটা হলো থিটা দেওয়া আছে, এখানে আমাদের নিচের দিকে একটা এমজি বল কাজ করছে, এই দিকে একটা বাধাদানকারী বল কাজ করছে, এবং সবগুলোর ইম্প্যাক্ট যেটা হয়েছে বস্তুটা এই নীল দাগ বরাবর, এই নীল দাগ বরাবর এটার একটা সরণ হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে কাহিনী। তাহলে আমরা এখান থেকে চলো এই সবুজ কালারের যে এমজি বল এবং এই পিঙ্ক কালারের যে এফ বল, এই দুইটার দ্বারা কৃতকাজ কত সেই কৃতকাজটা আমরা বের করি। দেখো, তাহলে আসো প্রথমে আগে আমাদের এই যে এফ বল দ্বারা কৃতকাজ কত হবে সেটা কি? মাইনাস এফ এক্স, কারণ বল যেদিকে দিচ্ছ সরণটা তার উল্টা দিকে হচ্ছে। আচ্ছা, এবং এমজি বল দ্বারা কৃতকাজ কত? এমজি বল দ্বারা কৃতকাজ হচ্ছে এমজি লিখব, সরণ লিখব, তারপরে কজ দিব বল আর সরণের মধ্যবর্তী কোণ। এটা বল, এটা সরণ, মধ্যবর্তী কোণ হচ্ছে এই থিটা। দেখো, এটা থিটা হলে কিন্তু এটাও থিটা হয়, এগুলা কিন্তু নিউটনীয় বলবিদ্যায় দেখা আসছি। তাহলে এটা হচ্ছে কস থিটা। তাহলে এই দুইটা বল ছাড়া কিন্তু আর কোনো বল এখানে কাজ করছে না। তাহলে আমরা যখন এখান থেকে এফ এক্সটা বের করতে চাইব, বা এফ কত এটা যখন বের করতে চাইব, তখন এখানে কি হচ্ছে? এফ এক্স সমান সমান আছে, এফ সমান সমানে লিখি, এফ সমান সমান হচ্ছে এম জি এক্স কস থিটা প্লাস হাফ এম ভি স্কোয়ার divided by x, divided by x। দেখো, এটা হচ্ছে ভাই আমাদের একদম জেনারেলাইজড একটা ফর্মুলা, এটা মুখস্থ করবা না কখনো। আমি তোমাকে এখন বিভিন্ন কেস দেখাবো, সে কেস অনুযায়ী এটা কিন্তু বিভিন্ন শর্টকাট চলে আসবে তখন। হ্যাঁ, ওকে, আসো পুরাটা আমরা একবার রিভিউ করি। সেটা হচ্ছে আমাদের যেটা বলে হাতুড়ি পেরেক নর্মালি আনত তলে থাকে না, কিন্তু আনত তলটা দেখে ফেললে আর অন্যগুলো কিছু মনে হয় না, সহজ লাগে। দেখো, আমাদের এখানে যেটা হচ্ছে যে যখন আমাদের হয় আনুভূমিক অবস্থায় থাকে তলটা, মেঝে বা দেওয়াল থাকে, হয় মেঝে থাকে অথবা দেওয়াল থাকে, আমরা কি করি? একটা পেরেক গাঁথতে চাই দেওয়ালের মধ্যে, হাতুড়ি দিয়ে পিটায় পিটায় ওটাকে গেঁথে দিতে চাই। তো এরকম অবস্থাতে যখন তুমি হাতুড়িটা নিয়ে একদম গেঁথে দিচ্ছ, তখন কিন্তু ওইখানে আমাদেরকে বের করতে হয় যে মেঝের বাধাদানকারী বলটা কত। তো মেঝের বাধাদানকারী বলটা বের করার জন্য আমরা এখানে কাজশক্তি উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, বা ওই যে নিউটনীয় বলবিদ্যা দিয়েও এটা করতে পারি, কিন্তু কাজশক্তি ক্ষমতা দিয়ে করলে একদম ইজি হয়, কাজশক্তি উপপাদ্য দিয়ে করলে। আমরা কি করব? একটা বস্তুর উপরে আগে দেখব যে ওটা পুরাটা একটা সিস্টেম হিসেবে চিন্তা করব, ভর মানে হাতুড়ি এবং পেরেক দুইটা পুরাটাকে আমরা একটা আগে সিস্টেম হিসেবে চিন্তা করব। পুরা সিস্টেমটা যখন ওই তক্তার মধ্যে ঢুকবে তখন তার একটা বেগ থাকবে, এবং নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে তার বেগটা 0 হয়ে যাবে। তাহলে তাদের গতিশক্তির কিন্তু একটা পার্থক্য এখানে আছে। এই গতিশক্তির পার্থক্যটা আমি লিখলাম। সব সময় পার্থক্য মানেই হচ্ছে শেষ পার্থক্য, শেষ অবস্থা মাইনাস আদি অবস্থা। শেষে তো ভেদ করার পরে বেগ 0 হয়ে গেছিল, কিন্তু শুরুতে তো তাদের বেগ ছিল v। তাহলে এখানে গতিশক্তির পরিবর্তন নিয়ে কোনো কনফিউশন নাই।
এবার আসো টোটাল কাজ কত। টোটাল কাজ বের করতে হলে সবার আগে আমাকে দেখতে হবে সরণ কত হয়েছে। সরণ কতটুকু হয়েছে, এদিকে এক্স বরাবর হয়েছে। এবার বের করো প্রত্যেকটা বল কি কি ছিল। একটা বল ছিল এমজি, একটা বল ছিল এফ। তাহলে এমজি বল দ্বারা কাজ বের করব এবং এই এফ বল দ্বারা কাজ কত সেটা বের করব। সিম্পল, এটাই করছি। করার পরে এফ বাধাদানকারী বল কত বের করে ফেললাম। এখন একটা ট্রিকি পার্ট হচ্ছে যে আমাদের যদি দুইটার ভর দেওয়া থাকে, যে আমাদের এটার ভরটা ব্রেকের ভরটা নেগলিজেবল না, তখন আমরা কি করব, এই যে গতিশক্তির পরিবর্তনটা নিয়ে যখন আমরা কাজ করছিলাম, এই পরিবর্তনটা বের করার সময় যে আদিবেগটা থাকবে সে আদিবেগটা হবে দুইটা বস্তুর মিলিত বেগ। সংঘর্ষের পরে দুইটা বস্তুর মিলিত যেই বেগটা, সেই বেগটা হচ্ছে আমাদের এখানে হলো তোমার কনসিডার করা লাগবে। ঠিক আছে? তো যখন আমরা পেরেকের ভরকে নগণ্য ধরছি তখন আসলে হাতুড়ির বেগটাই মিলিত বেগ, আর যদি ভর দেওয়া থাকে তখন আমাদের ভর বেগের সংরক্ষণ সূত্র থেকে মিলিত বেগটা বের করা লাগবে। ওকে, এবার আসো আমরা আলোচনা করি আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে টপিক, দুইটা টপিক আছে, আর একটা হচ্ছে কুয়া চৌবাচ্চা রিলেটেড এবং আরেকটা হচ্ছে পাম্প রিলেটেড, কর্মদক্ষতা রিলেটেড যেটা আর কি। তো এইখানেও আসলে প্রচুর টাইপের প্রবলেম সলভিং আছে, সেগুলো আমরা সিকিউতে দেখব, কিন্তু আগে কোর কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে নাও। দেখো আমি আগে তোমাকে পুরো বেসিকটা আগে বলি, এরপরে বইয়ের ভাষাগত কিছু ত্রুটি আছে, যেই ত্রুটিটা আসলে একটা কালচারে পরিণত হয়ে গেছে এবং এটা হচ্ছে যেটা কমন প্র্যাকটিস, সবাই যেটা করে আসতেছে ওইটাকেই স্যাররা রাইট ধরে আসে। তো এই জন্য আমাদেরকেও আসলে প্রচলিত নিয়ম যেটা সেটার বাইরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু আগে কোর কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে মূলত যে জিনিসটা হয়, যে আমরা যখন একটা বিন্দু ভর নিয়ে চিন্তা করছি, মনে করো এটা একটা বিন্দু ভর, এই বিন্দু ভরের জন্য কিন্তু বস্তুটাকে যখন আমরা ধরো এই দিক বরাবর একটা ধাক্কা দিলাম, তখন কিন্তু এই বস্তুটা সুন্দর মতন চলে গেল এবং ওর সরণ বের করা আমার জন্য কোনো সমস্যাই না। ওর সরণ কত, বিন্দু ভরের জন্য সরণ আদি থেকে শেষ আমি বের করে ফেলবো সরণটা কত, কোনো সমস্যা নাই। এরকম প্রবলেম আসলে আমরা খুশি হয়ে যাই, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমাদের কখন এরকম প্রবলেম হয় যে সাপোজ এরকম একটা রড আছে, এই রডটাকে আমরা কি করতে চাচ্ছি, এই রডটাকে আমরা হচ্ছে খাড়া করতে চাচ্ছি। কিরকম, রডটা এরকম শোয়ানো ছিল, এটাকে আমরা খাড়া করতে চাচ্ছি। এখন দেখো এইখানে মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা বিন্দুর যে সরণটা হয়েছে সেটা কিন্তু এক একটা বিন্দুর জন্য এক এক রকম সরণ হয়েছে। যেমন এইখানের যে বিন্দুটা আছে, এই বিন্দুটা দেখো আলটিমেটলি এখানে উঠে গেছে, এইখানে যে বিন্দুটা আছে সেই বিন্দুটা আলটিমেটলি এখানে উঠে গেছে, এইখানকার যে বিন্দুটা আছে সেই বিন্দুটা হচ্ছে এই জায়গা চলে গেছে। একইভাবে এইখানে যে বিন্দুটা ছিল সেই বিন্দুটা এখানে উঠে গেছে, এখানে যে বিন্দুটা ছিল সেই বিন্দুটা এখানে চলে গেছে। এইভাবে করে লক্ষ্য করো এক এক জনের সরণ কিন্তু বস এক এক রকম হয়েছে, এক এক জনের সরণ এক এক রকম হয়েছে। এখন তো ভাই সমস্যা, আমরা যখন বিন্দু ভর নিয়ে চিন্তা করছিলাম তখন তো পুরোটার যে সরণ, সব বিন্দু সরণই একই রকম, একটা বিন্দু সরণটাই তো আসলে টোটালটা সরণ, ওখানে তো কোনো ঝামেলা ছিল না। বা আমরা যদি এই রডটাকে ধরে উপরের দিকে তুলতাম, এভাবে করে উপরে তুলতাম, তাহলেও কিন্তু প্রত্যেকটা বিন্দুর সরণ একই রকম হতো। তো এই ক্ষেত্রেও আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু যখন আমাদের একটা বিস্তৃত বস্তু, সেই বিস্তৃত বস্তুটার সরণ, যখন বস্তুটাকে সরাচ্ছি, বিস্তৃত বস্তুটার এক একটা কণার সরণ এক এক রকম হচ্ছে, তখনকার বেলায় আমাদেরকে কিন্তু একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। এই ক্ষেত্রে সবচাইতে সহজ মেথড যেটা, সেটা হচ্ছে আমরা সবার আগে দেখব যে ওই বস্তুগুলার ভর কেন্দ্র কোথায় আছে। আমরা আলটিমেটলি দেখব যে ভর কেন্দ্রের সরণটা কতটুকু হয়েছে। গড় সরণ দিয়েও করা যায়, কিন্তু গড় সরণ দিয়ে একটু কনফিউজিং হতে পারে যখন আমাদের বস্তুটা ইউনিফর্ম থাকে না, কিন্তু ভর কেন্দ্র দিয়ে আসলে খুব সুন্দরভাবে সবকিছু করে ফেলা যায়। এই জন্য ভর কেন্দ্রটা দিয়েই সবসময় করার চেষ্টা করবা। তাহলে এখানে আমাদের সিস্টেমটা কি, সিস্টেমটা সিম্পল, যে আমাদের মনে করো পুরো যে বস্তুটা আছে সেই বস্তুটার শোয়ানো অবস্থাতে ভরকেন্দ্র কোথায় আছে, ভরকেন্দ্র আছে মনে করলাম এইরকম একটা জায়গাতে। এখন যখন আমি এটাকে খাড়া করে ফেলছি তখন ভরকেন্দ্রটা কোথায় উঠে গেল, এই জায়গাতে উঠে গেল। তাহলে আমি যে কাজটা করব, অন্য সকল বিন্দুকে আমি মনে করব অন্য কোনো বিন্দু আর নাই, পুরো যেই
বস্তুটা আছে সে পুরা বস্তুটা এই বিন্দুতে পুঞ্জীভূত হয়ে গেছে, এই বিন্দুতে পুরো বস্তুটা পুঞ্জীভূত হয়ে গেছে। এখন বলো তো এই কণাটার সরণটা আসলে কত হবে? যদি এটা একটা ইউনিফর্ম রড হয়, যদি এটা আমাদের একটা ইউনিফর্ম রড হয় মানে সুষম একটা রড হয় যার দৈর্ঘ্য হচ্ছে মনে করলাম এইচ, তাহলে ভরকেন্দ্রের যে সরণটা বা এখান থেকে যে ভরকেন্দ্রের দূরত্বটা থাকবে সেটা হবে h/2-তে, এবং আলটিমেটলি আমরা যখন বস্তুটাকে খাড়া করলাম তখনও আমাদের কিন্তু যে ভরকেন্দ্রের সরণটা হবে সেটা হবে h/2। বুঝতে পারছো? h/2। তাহলে আমরা এখানে টোটাল বস্তুর যদি মানে বস্তুটাকে উঠাতে কৃত কাজ যদি বের করতে চাই, তাহলে এখানে w সমান সমান হবে বস্তুর ভর ইনটু g ইনটু h/2। ঠিক আছে? আলটিমেটলি আমরা দেখব যে আসলে বস্তুটার ভরকেন্দ্রের সরণটা কতটুকু হয়েছে। এটা হলো সেই ভরকেন্দ্রের সরণ, এটা হচ্ছে m, এটা হচ্ছে g। mটা কোনটা? mটা পুরা বস্তুর ভর। ঠিক আছে? তাহলে যখন আমাদের একটা এরকম টাইপের বস্তু থাকবে যেই বস্তুটা হচ্ছে বিস্তৃত বস্তু এবং তার সরণের ক্ষেত্রে এক এক বিন্দুর সরণ এক এক রকম হচ্ছে, তখন আমরা কিন্তু কখনোই এটা করতে পারবো না যে আলাদা আলাদা বিন্দু নিয়ে তারপরে হিসাব করব, কমপ্লেক্স হয়ে যাবে। জাস্ট ফাইন্ড আউট করব ওর ভরকেন্দ্রের শিফটটা কতটুকু হয়েছে এবং তারপরে সেটাকে mg দিয়ে গুণ দিয়ে দিব। ঠিক আছে? বা ওইটাই হচ্ছে আমাদের সরণটা, তারপরে আমরা ওই ফোর্স দিয়ে এটাকে গুণ দিয়ে দিব, ফোর্স ইনটু সরণ দিয়ে। অবশ্যই প্রস্থ উচ্চতা ওইভাবে করেও চিন্তা করা যায়। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আমাদের বস্তুটা, এখন দেখো যদি এইটুকু প্রস্থ আমার দেওয়া থাকে তাহলে আমাদের বস্তুটা অলরেডি ভূমি থেকে কতখানি উচ্চতায় ছিল। যদি এইটুকু প্রস্থ হয় b, তাহলে আমাদের অলরেডি বস্তুটা ভূমি থেকে b/2 উচ্চতায় ছিল। এরপরে যখন এখানে গেল তখন সেটা কিন্তু কোথায় উঠে গেল? সেটা উঠে গেল হচ্ছে h/2, এইরকম একটা উচ্চতায় সেটা উঠে গেল। তাহলে ওর ভরকেন্দ্রের সরণটা কোত্থেকে কোথায় হয়েছে? তার সরণ হয়েছে মাটি থেকে h/2 মাইনাস মাটি থেকে b/2। এইটা হচ্ছে তখন ভরকেন্দ্রের সরণ হিসাব করতে হবে যদি আমাদের এই প্রস্থটা দিয়ে দেয়। আমি যেটা শুরুতে চিন্তা করে নিছি এটা জাস্ট একটা সিঙ্গেল রড, এই ওয়ান ডাইমেনশনাল রড। ঠিক আছে? অনেক সময় আমাদেরকে তোমার হচ্ছে একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাও বলে দিতে পারে, বলতে পারে যে প্রস্থটা মাটিতে রেখে খাড়া করা হলো, দৈর্ঘ্যটা মাটিতে রেখে খাড়া করা হলো, বা উচ্চতাটা মাটিতে রেখে খাড়া করা হলো। এছাড়াও আরো সুন্দর প্রশ্ন হচ্ছে তোমাকে যদি তলটা আইডেন্টিফাই করে দেয়। তল আইডেন্টিফাই করে দেওয়া মানে কি? এটা আমি পসিবিলিটির কথা বলছি, এরকম আসে নাই কখনো, কিন্তু পসিবিলিটি আছে যদি এরকম পেঁচাতে চায় যে আমাদেরকে ধরো বলল যে এই যে তলটা, এই তলটার আমি নাম দিছি সাপোজ XY তল, এইখানে যেই তলটা আছে এই তলটার নাম দিছি YZ তল, হ্যাঁ, এবং এইখানে যে তলটা আছে এই তলটার নাম দিছি আমরা XZ তল। তাহলে এরকম বলতে পারে যে বস্তুটা প্রথমে XZ তলে শোয়ানো অবস্থায় ছিল, তারপরে সেটাকে YZ অবস্থায় শোয়ানো অবস্থায় আনা হলো। YZ তলে শোয়ানো মানে কি? যে ধরো আগে সেটা এরকম ছিল, এখন YZ তলে শোয়ানো মানে এটা YZ তল ছিল, এটাকে শোয়ায় রাখছে বা এটাকে মাটিতে রেখে তারপর খাড়া করা হলো। বা বলতে পারে যে XY তলটাকে মাটিতে রেখে তারপরে খাড়া করা হলো। তো এরকম বিভিন্ন কেস আসতে পারে যদি তোমাকে একবার এরকম তলটা আইডেন্টিফাই করে দেয়। ঠিক আছে? তবে এটা এখনো পর্যন্ত এতটা পপুলার হয় নাই, এটা নর্মালি অ্যাডমিশনে দেখানো হয়, যেহেতু এই কনসেপ্টটা ঠিক মতন বুঝলেই হয়ে যায় তাই ওগুলো তুমি পারবা। কিন্তু আগে ভালো মতন বোঝা লাগবে বেসিকটা কি, যে আমাদের ভরকেন্দ্রের সরণটা নিয়ে মেইনলি খেলাটা হচ্ছে এখানে। ঠিক আছে? এখন দেখো আমরা আসি এবার কুয়া চৌবাচ্চা রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আছে সেইগুলাতে। দেখো কুয়া চৌবাচ্চা রিলেটেড প্রবলেমগুলোর মধ্যে আসলে কাহিনী কি হয়। প্রথমে আমরা একটা চৌবাচ্চা নিয়ে আগে ডিল করি। চৌবাচ্চা মানে একটা বালতি। এই বালতির মধ্যে মনে করলাম এই হাইট পর্যন্তই পানি আছে, এই হাইট পর্যন্ত পানি আছে, হ্যাঁ। এখন যদি এই হাইট পর্যন্ত পানি থাকে, থাক আমি আগে পুরাটাকেই পানি পূর্ণ চিন্তা করে নেই, হ্যাঁ, পুরাটাকেই হচ্ছে পানি পূর্ণ চিন্তা করে নেই, তাহলে আমাদের এটা নিয়ে আর কোনো ভেজাল থাকবে না। আচ্ছা, পুরাটাই হচ্ছে পানি পূর্ণ আছে। এখন বলো তো পানি যখন খালি করব, এই বালতি খালি করা বলতে আমরা আসলে কি বুঝি? বালতি খালি করা বলতে বুঝি যে আমাদের যে পানিটা আছে সেই পানিটাকে পাত্র মুখ থেকে বাইরে বের করে দেওয়া।
পানিটাকে পাত্রের মুখ থেকে বাইরে বের করে দেওয়া। জাস্ট বাইরে বের করা পর্যন্ত যদি আমি নিয়ে যাই, বাইরে বের করা পর্যন্ত বা ওর মুখ পর্যন্ত যদি আমি নিয়ে যাই, তাহলে কিন্তু এইটুকু সরাতে আমার এমজির বিপরীতে কোনো কাজ করতে হচ্ছে না। আমি এখানে নিয়ে গিয়ে এটাকে ছেড়ে দিলেই কিন্তু সেটা অটোমেটিক্যালি নিচে পড়ে যাচ্ছে। তাই প্র্যাকটিক্যালি আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পানির এই তলগুলাকে কোনো রকমে মুখ পর্যন্ত নিয়ে আসা, এটাই কিন্তু আমার কাজ। এরপরে এই পর্যন্ত নিতে কিন্তু আসলে আমাকে কোনো এক্সট্রা কাজ করতে হবে না এমজির বিরুদ্ধে। তো যখন আমি এটাকে এপাশে আনবো, ছেড়ে দিলে এটা কিন্তু নিচে পড়ে যাবে। আলটিমেটলি এভাবে করতে করতে আমরা পাত্রটা খালি করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে, এখানেই আসে মজাটা, যে আমরা যখন পানিটা খালি করছি তখন কিন্তু এই পয়েন্টটাকে বা এই পানির স্তরটাকে সরাতে হলে আমাকে আসলে কোনো রকম উচ্চতা যাওয়া লাগছে না, কিন্তু এটাকে সরাতে হলে আমাকে এতখানি হাইট উপরে তোলা লাগছে। এই স্তরটাকে উঠানোর জন্য আমাকে এতখানি হাইট যাওয়া লাগছে, এই স্তরটাকে সরানোর জন্য এতখানি হাইটে যাওয়া লাগছে। তাহলে খেয়াল করো, এইখানেও কিন্তু প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আমাকে ডিফারেন্ট একটা সরণ ঘটানো লাগছে। তাহলে এই রকম প্রবলেমগুলোতে আমরা আসলে যেটা করব, একদম সিম্পলিফাইড যেটা, সেটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ দিয়ে করে ফেলবো। এটাকে গড় সরণ দিয়ে করা যায়, ইন্টিগ্রেশন দিয়েও করা যায়, কিন্তু ভর কেন্দ্র দিয়ে যদি করি তাহলে একদম সহজ। আমরা কি চিন্তা করব? আমরা চিন্তা করব যে ভাই পুরো যে বস্তুটা আছে, পুরা যে পানির তলটা আছে, পুরা যে পানিপূর্ণ পাত্রটা আছে, সেটার ভরকেন্দ্র হচ্ছে একদম মাঝখানে অবস্থান করছে, কারণ এটা একটা ইউনিফর্ম শেপ কিন্তু। এবং আমাদের ইউনিফর্ম শেপ ছাড়া এখনো পর্যন্ত কোথাও কোনো কিছু আসে নাই, অ্যাডমিশনেও আসে নাই। তো জাস্ট ইউনিফর্ম শেপটাই দেখো ভালো করে। এইখানে আমাদের যখন একটা ভরকেন্দ্র আমরা পেয়ে গেছি, মনে করলাম এই পর্যন্ত যেই উচ্চতা, সেই উচ্চতাটা হচ্ছে এইচ। তাহলে আমাদের এই ভরকেন্দ্রটা আসলে কতটুকু উচ্চতায় আছে? ভরকেন্দ্রটা আছে হচ্ছে h/2 উচ্চতায়। তার মানে আমরা কল্পনা করব কিভাবে? দেখো, আমরা কল্পনা করব যে পুরোটা পানির ভর এই মাঝখানে পুঞ্জীভূত আছে, পুরাটা পানির ভর এই মাঝখানে পুঞ্জীভূত আছে, অর্থাৎ এরা কেউ নাই, এরা কেউ নাই, এরা কেউ নাই, শুধুমাত্র কে আছে? এই পানিটা এখানে পুঞ্জীভূত অবস্থায় আছে, পুরোটা পানি এই বিন্দুতে পুঞ্জীভূত অবস্থায় আছে। তাহলে যদি এটা পুঞ্জীভূত অবস্থায় থাকে, তাইলে আমাকে জাস্ট যেটা বের করতে হবে যে এই কণাটাকে আমি কতটুকু সরালে আমার এই কণাটা পাত্র থেকে বাইরে চলে যাবে। ঠিক আছে, কণাটা পাত্র থেকে বাইরে চলে যাবে। তাহলে এটা কত? এটার উত্তরটা হচ্ছে যে h/2। আমি যদি এখানে h/2 পরিমাণ উপরে উঠাই, এখান থেকে যদি h/2 পরিমাণ উপরে উঠাই, তাহলেই কিন্তু আমাদের পুরাটা খালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমরা পুরোটা ভরকে একটা একটা জায়গাতে পুঞ্জীভূত করে ফেললাম, আর কোথাও কোনো ভর নাই। এখন ওটা খালি করো, তার মানে কি? ওইটাকে জাস্ট h/2 উচ্চতায় তুলে ফেলে দাও। তাহলে আমাদের এখানে যে কৃত কাজটা হচ্ছে, সে কৃত কাজটা কি? কৃত কাজ হচ্ছে সিম্পলি m ইন্টু জি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন আসো, এখান থেকে বিভিন্ন ভ্যারাইটির প্রশ্ন থাকে। যেমন আমাদেরকে যদি বলে যে ভাই চৌবাচ্চা খালি করতে চাই, কিন্তু চৌবাচ্চা খালি করতে চাই, চৌবাচ্চা খালি করতে চাই, কিন্তু আমাদের পানি আছে অর্ধেক, আমাদের যে পানির পরিমাণ সেটা হচ্ছে পাত্রের অর্ধেক পরিমাণ পানি আছে। তাহলে বলতো, যদি পাত্রের যে উচ্চতা, পাত্রের উচ্চতাটা যদি অর্ধেক হয়, পাত্রের উচ্চতা যদি h হয় আর অর্ধেক পরিমাণ যদি পানি থাকে, তাহলে ভাই পানি আছে কতটুকু উচ্চতা পর্যন্ত? পানি আছে h/2 পর্যন্ত। এইটার ভরকেন্দ্র কোথায়? যতখানি জুড়ে ভর আছে তার অর্ধেকে ভরকেন্দ্রটা অবস্থিত। তাহলে এবার তুমি হিসাব করো যে এই বিন্দুটাকে তুমি যদি পাত্রের মুখে নিয়ে যেতে চাও, তাহলে কত সরণ ঘটানো লাগবে? তাহলে ভাই দেখো, একটা সরণ হচ্ছে এখান থেকে এইটুকু, যেটা হচ্ছে h/ কত হবে? 4, কারণ পুরোটা h/2, তাহলে h/4 উঠানো লাগবে। আর এইটুকু কত? এইটুকু হচ্ছে h/2। তাহলে পানির ভরকেন্দ্রটা কতটুকু সরানো লাগছে? টোটাল h/2 প্লাস h/4। ঠিক আছে, h/2 মানে কত? তুমি এটা দুইটা যোগ করে দেখো, এটা দেখবা আসতেছে 3h/4। ঠিক আছে, তাহলে এতখানি উচ্চতা যদি আমরা উঠাই, তাহলে এই চৌবাচ্চাটা পানি শূন্য হয়ে যাবে।
ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। তো পানি যতটুকুই উচ্চতা পর্যন্ত থাকুক না কেন, তুমি আগে বের করবা পানিটার ভরকেন্দ্র কোথায়। নর্মালি যেটা হবে যে পানিটার ভরকেন্দ্র থাকবে পানির উচ্চতার অর্ধেকে, সেখান থেকে তুমি হিসাব করবা যে এই অর্ধেকটা থেকে আমি যদি ওই মুখ পর্যন্ত পানিটা বিন্দুটাকে তুলে দিতে চাই, তাহলে আমাকে টোটাল কতখানি সরণ ঘটানো লাগবে। তাহলে ওই সরণটা ঘটালেই কিন্তু তুমি আসলে টোটাল যে কাজ সেটা পেয়ে যাবা। মানে এই সরণটা পেয়ে গেলে তারপর এমজি হিসাব করে এমজি ইন্টু এইচ করে কাজ বের করে ফেলতে পারবা। জোস। এখন আসো ঝামেলাটা বাধে কোন জায়গায়। ঝামেলাটা বাধে হচ্ছে যখন আমরা কুয়া নিয়ে চিন্তা ভাবনা করি। যখন আমরা কুয়া নিয়ে চিন্তা ভাবনা করছি, কুয়া কুয়া কি ভাই? দেখো, যখন আমি কুয়ার কথা বলছি, কুয়ার ক্ষেত্রে যেটা হয়, পানি কিন্তু পাত্রের দেওয়ালে থাকে না। পাত্র তো না, ওই ইটের যে দেওয়াল, ওই ইটের দেওয়ালে থাকে না। তো কি হয়, এইটা হচ্ছে থাকে আমাদের মাটির লেয়ারটা। এইটা থাকে আমাদের মাটি। মাটির একটা নির্দিষ্ট গভীরতা থেকে কিন্তু আমাদের পানির লেয়ার শুরু হয়। এরকম একটা এইচ উচ্চতায় গিয়ে কিন্তু পানির একটা লেয়ার শুরু হয়। এবং পানির যে লেয়ারগুলা থাকে সেগুলা কিন্তু আমাদের চারিপাশে থাকে, পানি বিস্তৃত থাকে এরকম করে। আচ্ছা, এখন কথা হচ্ছে, বলতো যদি আমি একটা বালতি দিয়ে পানি নিচ থেকে উপরের দিকে তুলতে চাই, তখন আমাকে কিন্তু প্রত্যেকটা পানির ভরকে একদম এইচ উচ্চতা পর্যন্ত তুলতে হবে। এখন তুমি বলতে পারো যে কেন ভাই এখান থেকে এটাকে সরায় ফেললাম, তার পরের লেয়ারটাকে তুলতে তো আমাদের আরো বেশি সরণ ঘটানো লাগবে। কিন্তু আসলে সেটা হয় না। কারণ কি জানো? কারণ হচ্ছে যখন আমরা এইটুকু লেয়ারকে উপরের দিকে তুললাম, তখন এই পাশে পানির হাইট বেশি, এই পাশে পানির হাইট বেশি, এখানে পানির হাইট কম। তাহলে কি হবে? পানি সবসময় একটা চাপ মেনটেন করার, মানে চাপের সাম্যাবস্থা রাখবে না, এইচ রো জি। তাহলে যে হবে এখানে প্রেসার কম, এখানে প্রেসার বেশি, আলটিমেটলি চারপাশ থেকে পানি এসে এই জায়গাটা আবার তারা একই হাইটে পানির লেয়ারটাকে উঠায় নিয়ে আসবে। যার ফলে দেখা যাবে যে যতই পানি তুমি তুলো না কেন, 1 বালতি, 2 বালতি, 3 বালতি, 10 বালতি যাই তুলো না কেন, তুমি দেখবা এখানে পানির লেয়ারটা সবসময় এরকম একই লেভেলে আছে। যখন এরকম একই লেভেলে থাকবে, তখন আমাদের ওই নির্দিষ্ট পরিমাণ পানির ভর, পুরোটা পানিকেই কিন্তু আমাদেরকে এইচ উচ্চতা পর্যন্ত তুলতে হচ্ছে। পুরাটা পানিকেই আমাদের ওই এইচ উচ্চতা পর্যন্ত কিন্তু ওঠানো লাগছে। এই কারণে আমরা তখন এই h/2 হিসাব করাটা কিন্তু তখন প্র্যাকটিক্যালি ভুল হবে। এখন আসো, আমাদের ভাষাগত যে ত্রুটিগুলা থাকে সেইগুলা কি? তোমাকে যদি কখনো বলে কুয়ার পানি শূন্য করতে কৃতকাজ নির্ণয় করো, কুয়ার পানি শূন্য করতে কৃতকাজ নির্ণয় করো, তখনই তুমি বুঝে যাবা যে আচ্ছা, তাহলে এখানে ভাই এটা কুয়া না। কারণ কুয়ার পানি শূন্য করা মানে বুঝতেছো যে ভূগর্ভের পানি তুমি শূন্য করে ফেলছো। ওরা তার মানে একটা বালতিকে বুঝাইছে। কুয়া বলতে তারা আসলে একটা বালতি চিন্তা করছে, একটা বালতি চৌবাচ্চা চিন্তা করছে। যেই চৌবাচ্চাটা ভরা আছে তারা ওইটাকে শূন্য করতে চায়, তখন আমরা ওই h/2 অর্থাৎ ভর কেন্দ্রের সরণ হিসাব করে ম্যাথ করব। যদি বলে মানে কুয়া শূন্য করতে, কুয়ার পানি শূন্য করতে। আর যদি সিম্পলি বলে যে না, কুয়া থেকে 20 কেজি পানি তুলতে কৃতকাজ নির্ণয় করো, তখন আমরা ওই জাস্ট এইচটা দিয়ে গুণ দিব, তখন আর কোনো h/2 লাগবে না। হ্যাঁ, তো তাহলে ভাই বিষয়টা হচ্ছে এইটাই, যে আমাদের যখন খালি করতে বলবে তখন হচ্ছে কাহিনী। বা যদি বলে যে 1/4 কুয়া খালি করতে, তো তাহলে বুঝে যাবা যে এটা চৌবাচ্চার নিয়মে তাইলে করতে হবে। তাহলে 1/4 খালি, তাহলে তো ভাই এটা হইল না, তাই না? কারণ আমাদের ওইটা খালি বলতে 1/4 খালি, তার মানে ওরা আসলে চৌবাচ্চা হিসেবে চিন্তা করছে জিনিসটাকে। সিম্পল। অসাম। গেল। এইবার দেখো, আমাদের পাম্পের কিছু ম্যাথ আছে। পাম্পের ক্ষেত্রে কি হয় ভাইয়া? পাম্পের একটা সূত্রই লাগে, এফিসিয়েন্সি সমান সমান কি? এটা লাগে হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। এখন এটা কোনো সমস্যা নাই, সুন্দর। এটা আমরা জানি কি করে এফিসিয়েন্সি টিফিসিয়েন্সি বের করতে হয়, এগুলো ম্যাথ তো আরো করব, প্রচুর এমসিকিউ আসে এখান থেকে, ওখানে প্র্যাকটিস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখো, এইখানে একটা একটা টাইপের প্রবলেম থাকে, সেটা হচ্ছে যে আমাদের একটা মোটর থাকে, এই মোটরটা আবার একটা পাম্পের সাথে যুক্ত থাকে। হ্যাঁ, এবং এই পাম্পটা আলটিমেটলি একটা কাজ করে। এটা হচ্ছে আমাদের মোটর, এটা হচ্ছে আমাদের পাম্প। এই মোটরের একটা এফিসিয়েন্সি দেওয়া থাকে, এই পাম্পের একটা এফিসিয়েন্সি দেওয়া থাকে, এবং মোটরটা পাওয়ার সাপ্লাই করে পাম্পকে।
মোটরটা পাওয়ার সাপ্লাই করে কাকে? পাম্পকে। এবং পাম্পটা আসলে আলটিমেটলি কাজটা করে। পাম্প কি করে? পাম্প হচ্ছে ধরো এত কেজি পানিকে এত মিনিটে সে উপরের দিকে তুললো, সেখানে আমরা আসলে মূলত আউটপুট একটা কাজ পাই। হ্যাঁ, মূলত আউটপুট কাজ কি? ওই যে এমজিএইচ, ধরো 10 কেজি পানি কুয়া থেকে সে তুলছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে এমজিএইচ সেটা হচ্ছে বের টের করি আর কি। এখন প্রশ্নটা করে যেটা, সেটা হচ্ছে যে মোটরের ইনপুট পাওয়ার কত, এইরকম টাইপের একটা প্রশ্ন করে। কি হচ্ছে, মোটরে আমরা একটা পাওয়ার দিচ্ছি, খেয়াল করো সিকোয়েন্সটা কি হচ্ছে। মোটরে আমরা যখন একটা পাওয়ার দিচ্ছি সেটা হচ্ছে ইনপুট অফ মোটর। এই মোটরে একটা পাওয়ার যদি ইনপুট দেই, তাহলে সেটা কি তার এফিসিয়েন্সি অনুযায়ী সেই মোটরটা আমাদেরকে একটা আউটপুট দিবে না? এবং এই আউটপুটটা বলতো কার ইনপুট হিসেবে কাজ করবে? মোটর যে আউটপুটটা দিবে সেইটা কার ইনপুট হিসেবে কাজ করবে? পাম্পের মধ্যে সেইটাই ঢুকবে। তাহলে মোটরের যে আউটপুট সেইটা কিন্তু আসলে ইনপুট অফ পাম্প। এই জিনিসটা আশা করি তোমরা বুঝেছো। এবং আমাদের এই পাম্প থেকে কিন্তু আবার তোমার একটা যে আউটপুট পাবো, পাম্প থেকে আমরা যেটা আউটপুট পাবো, আচ্ছা পাম্প এত বড় লিখতেছি কেন, পি লিখলেই তো হয়, আউটপুটটা পাবো, সেই আউটপুটটাই কিন্তু আমরা আসলে এই পি আউটপুটের কথা বলি। এই পি আউটপুটটাই কিন্তু ধরো এই যে এমজিএইচ বা ডাব্লিউ আউট ডিভাইডেড বাই টি। দেখো প্রশ্ন করে কেমন, তোমাকে বলল যে আমাদের একটা চৌবাত, একটা কুয়া আছে, সেই কুয়াটা 20 মিটার গভীর, সেখান থেকে 10 কেজি পানি 10 সেকেন্ডে তোলা হলো। হ্যাঁ, তাহলে এইখান থেকে তুমি জানো কত কেজি পানি তোলা হয়েছে, এমজিএইচ জানো, তুমি জানো কত কেজি পানি তোলা হয়েছে, জি এর মান জানো, কত গভীরতা থেকে তোলা হয়েছে সেটা জানো, এবং কত সময় তোলা হয়েছে এটাও তুমি জানো। তাহলে আমরা যে আউটপুটটা পেলাম, এই কাজটা আসলে কে করছে? এই কাজটা করছে পাম্প। পাম্প তার আউটপুট পাওয়ার দিয়ে এই কাজটা করছে। এখন দেখো, একটা পাম্প যখন আউটপুট পাওয়ার দিয়ে এই কাজটা করে, তখন পাম্পের এফিসিয়েন্সি জানলে আমি কি বের করতে পারবো না পাম্পের ইনপুট কত? যেমন আমরা যদি এটা লিখি যে ভাই এখানে আমাদের পাম্পের যে এফিসিয়েন্সি সেটা সমান সমান কি বলতে পারি? বলতে পারি আউটপুট অফ পাম্প ডিভাইডেড বাই ইনপুট অফ পাম্প। নিশ্চয়ই এটা বলা যাবে, আউটপুট অফ পাম্প ডিভাইডেড বাই ইনপুট অফ পাম্প। আচ্ছা এখন বলো তো ইনপুট অফ পাম্প মানে কি? আউটপুট অফ মোটর। আচ্ছা, আমরা বলতে পারি যে এই আউটপুট যেটা সেটা আসলে ইনপুট অফ মোটরের সমান, সরি আউটপুট অফ মোটরের সমান। এটা হচ্ছে আউটপুট অফ মোটরের সমান। আচ্ছা, আবার মোটরের এফিসিয়েন্সি সমান কি বলা যায়? যে মোটরের আউটপুট ডিভাইডেড বাই ইনপুট অফ মোটর, ইনপুট অফ মোটর। তো পি আউট এম এটাকে রিপ্লেস করে আমি কি লিখতে পারি? পি আউট এম এটাকে রিপ্লেস করে আমি লিখতে পারি ইটা এম ইনটু পি ইনপুট অফ মোটর। তাহলে যদি এখানে সেটা লিখি যে ইটা পি সমান সমান আমরা পাইছি পি আউটপুট ইনটু পি, পি আউট এম মানে কত? ইটা এম ইনটু পি ইন অফ মোটর। তাহলে দেখো পি ইনপুট অফ মোটর কত হচ্ছে? সমান সমান হচ্ছে পি আউটপুট অফ পাম্প ডিভাইডেড বাই ইটা পি ইনটু ইটা এম। এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। তার মানে বিষয়টা দেখো, যদি আমি এখানে শর্টকাট চিন্তা করতে চাই তাইলে এভাবে করে চিন্তা করব। শর্টকাট চিন্তা করতে চাইলে এভাবে চিন্তা করব যে আমাদের পুরাটা একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে এই সিস্টেমের এফিসিয়েন্সি মনে করলাম ইটা, এই ইটা সমান সমান হবে কি? আউটপুট যেটা পাইছি পি আউটপুট ডিভাইডেড বাই পি, আর এটার ইনপুট যেটা পাইছি পি ইনপুট অফ
মোটর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফাইনাল এফিসিয়েন্সি। বলো তো এই পি আউট ডিভাইডেড বাই পি ইন এম, এইটা মানে আসলে কি? যখন আমি কয়েকটা মেশিন থাকবে তখন তাদের এফিসিয়েন্সিগুলোকে আমি যদি গুণ দিয়ে দেই, তাহলেই আসলে আমার টোটাল সিস্টেমটার এফিসিয়েন্সি বের হয়ে গেল। ওই সিস্টেমের ইনপুট আর ওই পুরো সিস্টেমের আউটপুট এর রেশিওটা আমরা তখন বলতে পারবো যে এই রেশিওটা হচ্ছে ওইগুলার এফিসিয়েন্সির গুণফল। তো এই হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতার একদম পুরো বেসিক যা কিছু আছে, সব বেসিক এখানে দেখানো হলো। ঠিক আছে, তাহলে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।